পায়ের স্বাস্থ্যের ব্লুপ্রিন্ট থেকে জানা যায় 30-এর পর বিশেষ পায়ের সমস্যা না হলেও 40-50-এর পর হিপ জয়েন্ট, হাঁটু, অ্যাঙ্কেলের সমস্যা এসেই যায়। কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকার সার্জারিও করতে হয়। যারা খুবই সিরিয়াসলি নিজেদের পায়ের যত্ন নিতে চান, আমি একটি 1 ঘন্টার ঊর্ধ্বে পায়ের সমস্যার সিমটম এবং সমাধানের টিপস এক জায়গায় রিপ্রেজেন্ট করছি। মনে রাখবেন, পায়ের স্বাস্থ্য শুধু পেডিকিউর নয়, সুস্থ একজোড়া সবল শক্তিশালী পা আপনার ডায়াবেটিস থেকে বয়স বাড়া কমা সবকিছুর উপর প্রভাব ফেলে। নমস্কার বন্ধুরা, আমি মৌঘা মণ্ডল। মডার্ন দৈনন্দিন খাবার, রুটিন ও লাইফস্টাইলের ফলে যে মডার্ন অ্যান্ড লং লাস্টিং অসুস্থতা হচ্ছে, যত লক্ষ টাকা, সময় ও শান্তি নষ্ট হচ্ছে, তার সমাধানের জন্য আমার প্রায় 1 দশকের ফিজিওথেরাপি অ্যান্ড লাইফ এক্সপিরিয়েন্স তুলে ধরছি, বিশেষভাবে মেয়ে, মা, বোন ও অন্যদের জন্য। আশা করি এই ভিডিওর প্রত্যেকটা মিনিট আপনাকে একটি সুস্থ, শান্তিপূর্ণ জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে। হ্যালো গাইস, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কি কি কারণে হাঁটুতে কটকট শব্দ হয়। তো আজকে আমাদের বিষয় হচ্ছে যে ওই কটকট শব্দ থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি। প্রথমে যে কাজটা আমাদের করতে হবে, আমাদের মুভমেন্টগুলোকে ঠিকঠাকভাবে করতে হবে। তো মুভমেন্টগুলো করার জন্য আমি বাড়িতেও নানান রকমভাবে করতে পারি। শুয়ে করতে পারি, বসে করতে পারি, হাঁটার মাধ্যমে করতে পারি। তো প্রথমে আমি একটা হাঁটার মধ্যে দিয়ে শুরু করছি। আপনি প্রথমে কোমরে একটা হাত দিলেন। তবে আমি কোমরে হাত দিয়ে একটু সামান্য পায়ে গ্যাপ রেখে, এই যে আমি একটু গ্যাপ রেখেছি, এইরকম একটু গ্যাপ রেখে আপনি একবার পাটা এদিকে, একবার এইদিকে নিয়ে আসবেন। 1 2 7 3 4 5 1 2 3 2 3। এখানে যে আমাদের কোয়াডস মাসেল আছে, এই কোয়াডস মাসেল কিন্তু রিল্যাক্স হচ্ছে। এখানে আমি পুরো মেঝের উপরে আছি ব্যায়ামটা করার জন্য, হাঁটুটাকে প্রোটেকশন দেওয়ার জন্য। আপনি তাওয়াল ইউজ করতে পারেন। আমি এখানে একটা বেড কভার ভাঁজ করে নিয়ে হাঁটুর উপরে একটু সাপোর্ট দিচ্ছি, হাঁটুর নিচটাতে। তাতে কি হবে, হাঁটুটা একটু প্রোটেকশনে থাকবে। তবে আপনি 1 থেকে 1.5 মিনিট থাকতে পারেন বা কাউন্ট করে নিতে পারেন। 10 থেকে 12 বার আপনি এভাবে কাউন্ট করলেন। আমি করছি এখানে 1 2 3 4 5 6 7। এখানে আমি একটা রাবার ইউজ করছি, এই যে। কিন্তু আপনি চাইলে বা আপনারা চাইলে এখানে আপনারা তাওয়াল ভাঁজ করে এভাবে সাপোর্ট দিয়ে এরকম ভাবে করতে হবে। হচ্ছে 1 2 3 4। এই এক্সারসাইজ করার ফলে কি হচ্ছে, আমাদের যে বিভিন্ন মাসেলগুলো রয়েছে বা নার্ভগুলো রয়েছে, সেগুলো মাসেলগুলো তো রিল্যাক্স হচ্ছে, নার্ভগুলো অ্যাক্টিভ। তো এই এক্সারসাইজ যদি আপনারা করতে পারেন, কন্টিনিউ করবেন, একদিন দুমদাম করে এক্সারসাইজ করে যদি রেজাল্টের আশা করেন, তাহলে কিন্তু সেটা হবে না, কখনোই সম্ভব না। এই ফিজিওথেরাপি বা এক্সারসাইজ কিন্তু এগুলো একটু ধৈর্যশীল জিনিস, এগুলো ধৈর্য রেখেই করতে হবে। আপনি কন্টিনিউ করতে থাকুন, দেখবেন এই সমস্ত নানান রকম সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারেন। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ফিঙ্গার এক্সারসাইজ আর হচ্ছে অ্যাঙ্কেল, যে অ্যাঙ্কেল এক্সারসাইজ, সেগুলো আমরা দেখব যে কোন কোন এক্সারসাইজগুলো করলে রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে সহজেই আমরা দূরে থাকতে পারবো। এখানে আমরা ফিঙ্গারের এক্সারসাইজগুলো করে দেখাচ্ছি। যে আমি এরকম একটা ফ্ল্যাট জায়গার উপরে হাতটা রাখবো, রেখে এই আঙুলগুলো আস্তে আস্তে এভাবে আমি সরানোর চেষ্টা করব। আবার প্রথম পর্যায়ে নিয়ে যাব, এভাবে এক এক করে আঙুলগুলোকে সরানোর চেষ্টা করতে হবে। আবার প্রথম পর্যায়ে নিয়ে যাব। সেটা হচ্ছে, আমাকে প্রথমে হাতটা এভাবে রাখতে হবে, তারপরে আঙুলটাকে এভাবে মুড়বো, 10 সেকেন্ড মতো এটা হোল্ড করব, করে তারপরে আবার আস্তে আস্তে এটাকে সোজা করব। আবার আমি এটাকে বেন্ড করব, বলো, তারপরে আবার আস্তে আস্তে এটাকে সোজা করব। আঙুলটা এভাবে বেন্ড করব, করার পরে আমি আস্তে 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 এরকম মিডিলে নিয়ে আসব। 10 সেকেন্ড মতো আমি হোল্ড করব এখানে, তারপরে আমি ওটাকে আস্তে আস্তে আবার প্রথম অবস্থাতে নিয়ে আসব। এরকম আবার এভাবে বেন্ড করে
এখানে 2 স্টেপ বেল্ট হচ্ছে। ফার্স্ট হচ্ছে এভাবে, তারপরে মিডিলে আসছে, 10 সেকেন্ড মতো আমি হোল্ড করছি, আবার ওটাকে প্রথম পর্যায়ে নিয়ে যাচ্ছি। থার্ড যে এক্সারসাইজটা করছি ফিঙ্গারের জন্য সেটা হচ্ছে এই যে এভাবে আঙুলটাকে পুরো ছাড়তে হবে। দেখবেন এখানে একটা আপনি পেন ফিল করবেন, এই মাসেলগুলো, ফিঙ্গারের এই মাসেলগুলো পুরো রিল্যাক্স হচ্ছে। এখানে আমি এক্সারসাইজের জন্য একটা টাওয়াল ইউজ করছি। প্রথমে টাওয়ালটাকে আমি মাটিতে পাতিয়ে দিয়েছি, তারপরে আমি আস্তে আস্তে পায়ের আঙুলগুলো দিয়ে এটাকে টানতে থাকবো। বোথ ইউ ক্যান ডু ইট। দুটো পা দিয়েই আপনি পরপর অল্টারনেটিভ করে এখানে করবেন। দিস এক্সারসাইজ ইজ ভেরি হেল্পফুল ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা এনি টাইম আপনি করতে পারেন। দিস এক্সারসাইজ ইজ টিপ টো এক্সারসাইজ। পুরো আমি অ্যাঙ্কেল উঁচু করে আছি, পুরো অ্যাঙ্কেল উঁচু করে আমি হাঁটছি। এভাবে আপনি 10 থেকে 11 বার হাঁটবেন। এই এক্সারসাইজে কি হচ্ছে, আমাদের এই কাপ যে মাসল আছে, মাসলগুলোকে রিল্যাক্স করছে। এবার আমি পুরো গোড়ালির উপরে ভর দিয়ে হাঁটবো। ওকে, flexion, extension, inversion, eversion. Both you can do it. Flexion, extension, inversion, eversion. Okay. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Our anti-clock. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay. Next exercise. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay. This exercise is a straight leg exercise. Stretching, strengthen exercise is very important. Can help to reduce the risk, loss of cartilage, loss of lubrication between the two bones. প্লান্টার মাসেলস, ফিবুরাল মাসেলস আর লুব্রিকেশন মাসেলস, এই মাসেলগুলো কিন্তু রিল্যাক্স হচ্ছে। যে গোড়ালিতে পেন হলে ইনস্ট্যান্ট কিভাবে রেজাল্ট পাওয়া যায়, বিনা ওষুধে আমরা কিভাবে ভালো থাকতে পারি। আপনি কি গোড়ালিতে এরকম চাপলে পেন ফিল করছেন, বা আপনি উঠে দাঁড়ানোর সময় গোড়ালি এভাবে পাতার সময় পেন ফিল করছেন? এখানে আমাদের অনেক সময় কি হয়, ক্যালসিয়াম জমে যায়, তার কারণেও আপনার ব্যথা ফিল করতে পারেন। দেখা যাচ্ছে আমাদের এখানে যে প্লান্টার ফ্যাসিয়া রয়েছে, এই প্লান্টার ফ্যাসিয়া কি করছে, আমাদের এই জায়গাটা পুরোটা গার্ড করছে। এটা কোনো কারণে যদি ক্রাক চলে আসে, বা দেখা যাচ্ছে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক ভাবে হচ্ছে না, বা আপনি হচ্ছে ফুটওয়্যার ঠিক করে ব্যবহার করছেন না, অনেক সময় কি হয় মহিলাদের ক্ষেত্রে যেটা বেশি দেখা যায় যে হচ্ছে প্রচুর হিল, মানে অনেক বড় হিল জুতো পরে, তো এই হিল জুতো পরার কারণেও কিন্তু সমস্যা আসতে পারে। তো আপনার এই সমস্যাটা যদি আপনি মনে করেন যে আপনি রিলিফ পেতে চান, তাহলে আপনাকে সফট জুতো ব্যবহার করতে হবে, যেমন ডক্টর শু রয়েছে, বা আপনি যদি ডক্টর শু ইউজ না করেন তো বিভিন্ন শুজ আছে, সেই শুজের ভিতরে আমি একটা জিনিস দেখাচ্ছি যে হিল কষানো একটা জিনিস, যেটা হচ্ছে কম বেশি সবাই হয়তো জেনে থাকে, ওটা খুব সফট হয়, আমি এখানে দেখাবো আপনাদেরকে। ওটা আপনি যে কোনো শুর ভিতরে দিয়ে করতে পারেন, কারণ মেইন কথা হচ্ছে গোড়ালিটাকে আমার একটু আরাম দিতে হবে, একটা সফট জায়গা দিতে হবে। তো এক্ষেত্রে আপনি যত শক্ত জুতো অ্যাভয়েড করবেন তত খুবই ভালো হবে গোড়ালির জন্য। আর যেটা আরও একটা কারণ, যেটা দেখা যাচ্ছে আপনি কখনো পড়ে গেছিলেন, বা আপনার কখনো এর ভিতরে একটা চোট লেগে আছে, বা কোনো ক্রাক হয়ে আছে, আপনি সেটাকে কেয়ার নেননি, তো সেক্ষেত্রেও এইখানে প্রবলেমটা আসতে পারে। তো আমি দেখবো যে হিল কষনটা কি ধরনের জিনিস। অনেকে হয়তো জানে না হিল কষনটা কি। হিল কষনটা অনেকেই জানে না কিরকম ধরনের জিনিস, আমি একটুখানি এখানে দেখাচ্ছি। তো ওটা আপনি জুতোর মধ্যে দিয়ে করবেন, দেখবেন আপনি অনেকটাই উপকার পাচ্ছেন। একটা হিল কষন, এটা আপনি যে কোনো শুজের ভিতরে দিয়ে হচ্ছে করতে পারেন, এটা ভীষণ সফট হয়। এটা হচ্ছে আপনার জুতোর মধ্যে রেখে গোড়ালিটা ওর উপরে রাখতে হবে, রেখে এভাবে আপনি ইউজ করবেন। এটা হচ্ছে ভীষণ উপকারী একটা জিনিস, ভীষণ সফট হয়, হাঁটতেও বেশ আরাম লাগে।
তো আপনি যদি এভাবে রেস্ট্রিকশনের মধ্যে থাকতে পারেন তাহলে এই প্রবলেমগুলো থেকে আপনি সহজেই রিলিফ পেতে পারেন। আরও যেটা ফার্স্ট টিপস সেটা আমি বলি যে উষ্ণ একটা গরম জলের মধ্যে সামান্য একটু লবণ ফেলে দেবেন, দিয়ে আপনি 5 মিনিট মতন জলের গোড়ালি পর্যন্ত, একদম গোড়ালি পর্যন্ত পা চুবিয়ে রাখবেন। আবার আপনি ঠান্ডা জলে 5 মিনিট মতো পা চুবিয়ে রাখবেন। তাহলে 5 মিনিট গরম জলে 5 মিনিট ঠান্ডা জলে অল্টারনেটিভ করে পা চুবিয়ে রাখবেন। এরকম আপনি কন্টিনিউ যদি 10 থেকে 12 দিন করতে পারেন, দেখবেন আপনি অনেকটাই উপকার পেয়ে যাচ্ছেন। তো চলুন আজকে আমরা দেখি যে কোন কোন এক্সারসাইজগুলো করলে ইনস্ট্যান্ট আমরা গোড়ালির পেন থেকে খুব সহজেই রিলিফ পেতে পারি। এখানে আমি একটা জলের বোতলে জল ভরে নিয়েছি। এই জলের বোতলে আপনি যদি মনে করেন ঠান্ডা জল বা বরফ জল ভরে নেবেন তাহলেও কোনো অসুবিধা হবে না। এটা কি করবো, আমি পায়ের নিচে রেখে আস্তে আস্তে এভাবে রোলিং করাবো। চলুন দেখে নিই কীভাবে করতে পারি। এই যে এভাবে আপনাকে রোলিং করতে হবে। এতে কি হচ্ছে, আমাদের একটা ম্যাসেজ হচ্ছে, মোবিলাইজেশন হচ্ছে, প্ল্যান্টার ফ্যাসিয়ার খানিকটা মোবিলাইজেশন হচ্ছে। এটা আপনি দিনে 2 থেকে 3 বার করে করবেন, এনি টাইম আপনি করতে পারেন। সেকেন্ড যে এক্সারসাইজটা আমরা করছি সেটা হচ্ছে এই বিগ টো অর্থাৎ বুড়ো আঙুলটাকে কি করছে, আমরা পিছন দিকে প্রেসার করে পিছন দিকে টানছি আর এইখানে একটা প্রেসার রাখছি। এতে কি হচ্ছে, এই যে প্ল্যান্টার ফ্যাসিয়া রয়েছে এতে একটা স্ট্রেচ করছে। তাতে কি হচ্ছে, আপনার এখানে একটা মোবিলাইজেশন হচ্ছে। এতে মোবিলাইজেশন হলে কি হবে যে আপনার হচ্ছে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাকভাবে হবে। এতে আপনি সহজেই পেনটাকে কিছুটা পেন থেকে রিলিফ পেয়ে যাবেন। নেক্সট এক্সারসাইজ হচ্ছে কোনো একটা ওয়ালের গায়ে আমি আঙুলগুলোকে এভাবে প্রেসার দিয়ে গোড়ালিটাকে উঁচু করছি। ওকে, এভাবে প্রেসার করে 10 সেকেন্ড মতো হলে, হাঁটু স্টিফনেস হলে বা হাঁটু প্রচণ্ডভাবে ফুলে গেলে, ভাঁজ না করতে পারলে আমরা কোন কোন সহজ উপায় অবলম্বন করে এই সমস্যা থেকে রিলিফ পেতে পারি। হচ্ছে প্যাটিলা, আমরা এটাকে অনেক সময় মালাই চাকিও বলে থাকি। এটাতে কিন্তু নিচের দিকে প্রেসার করে, একবার উপরের দিকে প্রেসার করে, একবার ডান সাইডে একবার বাঁ সাইডে প্রেসার করে কিন্তু মুভমেন্ট করা যায়। এটা এক ধরনের এক্সারসাইজ। তো আপনার হাঁটু যদি প্রচণ্ড স্টিফ হয়ে থাকে বা ফোলা থাকে তাহলে আপনি এখানে হালকা করে পুশ করবেন, একবার নিচের দিকে আবার উপরের দিকে, আবার ডান সাইড বাঁ সাইডে আবার ডান সাইডে। এভাবে পুশ করলে দেখবেন এখানে একটা এক্সারসাইজ হচ্ছে, তারপরে আপনার এইভাবে হাঁটু ভাঁজ করতে আপনার সুবিধা হচ্ছে। এটা আপনার হচ্ছে যদি ডান পায়ে বা সমস্যা থাকে বা বাঁ পায়ে সমস্যা থাকে তো আপনি দু পায়েই করতে পারেন। আমি এবার সেকেন্ড যে এক্সারসাইজটা করছি, এখানে একটা বালিশের হেল্প নিচ্ছি। বালিশটা আমি পায়ের নিচে দিচ্ছি, দিয়ে কি করব, আস্তে আস্তে আমি এই হাঁটুটা দিয়ে নিচের দিকে প্রেসার করব। নিচের দিকে প্রেসার করছি 10 সেকেন্ড মতো আমি এখানে হোল্ড করছি, তারপরে আবার আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এরকম আমি 9 থেকে 10 বার করে করব। আবার নিচের দিকে প্রেসার করছি, 10 সেকেন্ড মতো হোল্ড করছি, আবার ছেড়ে দিচ্ছি। তো এভাবে আপনি 9 থেকে 10 বার করে করবেন। থার্ড এক্সারসাইজ হচ্ছে আমি এখানে প্রেসার দিয়ে আস্তে আস্তে সামনের দিকে টেনে নিয়ে আসছি, যাতে আমার কোমরের ওখানে একটা স্ট্রেচ পড়ে। 10 সেকেন্ড মতো হোল্ড করছি, আবার আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আবার আমি এখানে টেনে 10 সেকেন্ড মতন হোল্ড করছি, আবার আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এটা আপনি দু পায়েই করতে পারেন। এখানে একটা আমি ওড়নার সাপোর্ট নিয়ে পাটাকে আস্তে আস্তে যতটা উঁচু করতে পারবেন আপনি এভাবে 10 সেকেন্ড মতো হোল্ড করে রাখবেন, আবার আস্তে আস্তে নিচে নামিয়ে দেবেন। আবার আমি এটাকে 10 সেকেন্ড মতো হোল্ড করব উঁচু করে, তারপরে আবার আস্তে আস্তে নিচে নামিয়ে দেবো। আপনার দু পায়ে সমস্যা হলে আপনি এটা দু পায়েই করবেন। এটাও আপনি 10 বার করে করবেন, দিনে 2 বার করলে খুবই ভালো হবে। প্রচণ্ড স্টিফ হয়ে আছে বা পা ভাঁজ করতে পারছে না, সঙ্গে ফুলেও আছে, সেক্ষেত্রে কি করবে, আস্তে আস্তে গোড়ালিটাকে এভাবে সরাতে সরাতে অল্প অল্প করে সরিয়ে সরিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে হাঁটুটাকে এভাবে ভাঁজ করার চেষ্টা করতে হবে। করে এখানে 10 সেকেন্ড মতো হোল্ড করতে হবে, আবার আস্তে আস্তে পাটা ঘষাতে ঘষাতে আবার নিচে নামিয়ে দিতে হবে। এভাবে আপনাকে 10 বার করে করতে হবে। আবার আমি কি করছি, আস্তে আস্তে গোড়ালিটাকে সরিয়ে আমি কাছের দিকে নিয়ে আসছি, ভাঁজ করার চেষ্টা করছি হাঁটুটাকে। আবার আমি
10 সেকেন্ড মতো হোল্ড করার পরে আবার এটাকে সোজা করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। একটা চেয়ারের উপরে আপনি বসে আস্তে আস্তে হাঁটুটাকে এভাবে সোজা করার চেষ্টা করবেন। হয়তো আপনার হাঁটুতে একটা পেন আপনি ফিল করবেন, কিন্তু পেন ফিল করলেও আপনার অনেকটা উপকার হবে। এক্ষেত্রে কি হবে, আপনার ফোলাটাও কমে যাবে। আর এখানে যে ব্লাড সার্কুলেশনের সমস্যা হচ্ছিল, ব্লাড সার্কুলেশনের সমস্যাও আপনার অনেকটা দূর হবে। তাতে কি হবে, আপনি হাঁটুটাকে আস্তে আস্তে ইজিভাবে মানে ফ্লেক্সিবল করতে পারবেন, ভাঁজ করতে পারবেন। 1 2 10 সেকেন্ড মতো হোল্ড করতে হবে। 3 4 5 6 7 8 9 10। এক্সারসাইজগুলো করার ফলে কি হচ্ছে, আমার এখানে কাপ মাসেল, হ্যামস্ট্রিং মাসেল রিলিজ হচ্ছে এবং হাঁটুতে একটা মোবিলাইজেশন হচ্ছে। এতে কি হচ্ছে, আমার হাঁটুর স্টিফনেস কমে যাচ্ছে আর হাঁটুটাকে আমার ভাঁজ করতে আমার সুবিধা হচ্ছে। আমাদের কিন্তু প্রচুর পরিমাণে জল খাওয়ার দরকার। আমাদের শরীরে যে টক্সিন জমে, সেই টক্সিন কিন্তু আমাদের ইউরিনের সাহায্যে বা ঘামের সাহায্যে বাইরে বেরিয়ে আসে। তো আমরা যদি জল বেশি করে না খাই, তাহলে টক্সিন আমাদের শরীর থেকে বেরাবে না। তো গাইস, জলটা বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। যদি আপনার যদি 60 কেজি ওজন হয়, তাহলে কিন্তু মিনিমাম আপনাকে 3 থেকে 3.5 লিটার জল খেতে হবে। টক্সিন আমাদের শরীর থেকে যত বেশি বেরাবে, তত আমরা সুস্থ থাকবো। এখানে আমরা যে এক্সারসাইজগুলো করলাম হাঁটু ফোলা বা হাঁটুর স্টিফনেস কমানোর জন্য, তো এই এক্সারসাইজগুলো আপনি দিনে 2বার থেকে 3বার যদি অভ্যাস করেন, তাহলে আশা করি আপনার উপকার হবে। আপনার কি পায়ের পাতায় অ্যাথরাইটিস হয়েছে? পায়ের পাতায় কি পেন হচ্ছে? পা পাততে পারছেন না? এই এক্সারসাইজটি করুন। প্রথমে পায়ের পাতাটাকে ভালো করে পাতিয়ে দিন, তারপরে পাটাকে এভাবে কাত করুন, কাত করে আঙুলগুলোকে বেন্ড করে পায়ের পাতাটাকে একটু উঁচু করুন। এভাবে আপনি 10 সেকেন্ড মতো হোল্ড করুন, তারপরে আস্তে আস্তে ছেড়ে দিন, আবার করুন। এরকম কাউন্ট করে আপনি 10 বার পর্যন্ত করতে থাকবেন। সেকেন্ড স্টেপ হচ্ছে আঙুলগুলোকে এভাবে ছড়িয়ে দিয়ে ভাঁজ করতে হবে, আবার স্ট্রেচ করতে হবে, আবার ভাঁজ করলাম, 10 সেকেন্ড হোল্ড করলাম, পরে আমি আবার ছেড়ে দিলাম, আবার 10 সেকেন্ড হোল্ড করছি, পরে আবার ছেড়ে দিচ্ছি। এভাবে আমি 9 থেকে 10 বার করে করব। তারপরে থার্ড স্টেপ যেটা হচ্ছে, আঙুলগুলোকে আস্তে আস্তে উপরের দিকে ওঠানোর চেষ্টা করতে হবে। শুধু আঙুলগুলো উঠবে, পায়ের পাতা কিন্তু উঠবে না। এভাবে আপনি প্রেসার দিয়ে পায়ের পাতাটাকে রেখে দিলেন, দিয়ে আস্তে আস্তে আঙুলগুলোকে উপরের দিকে ওঠানোর চেষ্টা করুন। এতে দেখবেন আপনি পাও পাততে পারছেন এবং আপনার পায়ে যে পেনটা আপনি ফিল করছেন, সে পেন থেকে আপনি অনেকটাই উপকার পাবেন। এটা যদি আপনি দিনে 3 থেকে 4 বার করতে পারেন, তাহলে কিন্তু আপনি আরো বেশি তাড়াতাড়ি উপকার পেতে পারেন। আমরা অ্যাঙ্কেল স্প্রেন নিয়ে কথা বলবো। অ্যাঙ্কেলে ঠিক কোন জায়গাটায় আঘাত লাগলে আমরা সেটাকে মুচকা বলে থাকি। ওকে, তো আমরা সবার আগে জানবো যে এই অ্যাঙ্কেলে কোন কোন হাড় নিয়ে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টটা তৈরি হয়। প্রথমে হচ্ছে এখানে টিবিয়া ফিবুলা দুটো হাড় থাকে। এন্ড অফ দ্য পার্ট অফ হচ্ছে টিবিয়া, এন্ড অফ দ্য পার্ট অফ ফিবুলা। এই হাড় অ্যাঙ্কেল জয়েন্টের সঙ্গে জুড়ে থাকে। আর এখানে রয়েছে ক্যালকেনিয়াম বোন রয়েছে, ট্যালাস রয়েছে, আর মেটাটার্সালের অন্যান্য বোন রয়েছে। ওকে, তো এই অ্যাঙ্কেল জয়েন্টে বিভিন্ন রকম লিগামেন্ট থাকে, মিডিয়া লিগামেন্ট থাকে, হচ্ছে এখানে লিগামেন্টগুলো এমনভাবে থাকে যে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টটা ঠিক পজিশনটা রাখতে সাহায্য করে। ওকে,
এদের মধ্যে সবথেকে যে লিগামেন্টটা স্ট্রং সেটা হচ্ছে ডেলটয়েড লিগামেন্ট। এই ডেলটয়েড লিগামেন্ট কিন্তু আমাদের অ্যাঙ্কেল জয়েন্টটাকে ঠিক পজিশনে রাখতে সাহায্য করে। ওকে, তো এখানে আবার যে ল্যাটারাল লিগামেন্টগুলো রয়েছে, এই ল্যাটারাল লিগামেন্টগুলো কিন্তু ভীষণ দুর্বল হয়ে থাকে। যদি আমাদের কোথাও আঘাত লাগে বা আমরা কোনো কারণে হয়তো উঁচু জায়গা থেকে নিচু জায়গায় পা পড়েছে বা খেলতে গিয়ে হচ্ছে চোট লেগেছে, তারপরে কোনো জুতোর থেকে পা অনেক সময় সরে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের পায়ে আমরা মোচকা লাগা ব্যাপারটা বলে থাকি। তো ওই লিগামেন্টে যখন আমাদের আঘাত লাগে তখনই কিন্তু আমরা মোচকা লাগা ব্যাপারটা বুঝতে পারি। ওকে, এদের মধ্যে অ্যান্টিরিয়র ট্যালোফিবুলার বলে যে লিগামেন্টটা থাকে সেই লিগামেন্টটা কিন্তু সব থেকে দুর্বল হয়। ওকে, তো আমরা যখন কোনো কারণে পড়ে যাই বা আমাদের যখন চোট লাগে বা আমরা আঘাত পাই, তো সেই ক্ষেত্রে সব থেকে যে এই অ্যান্টিরিয়র টেলোফিবুলার যেটা রয়েছে সেটা কিন্তু আগে ইনজুরি হয়, কারণ ওটা তুলনামূলকভাবে খুবই দুর্বল। এবার কি হয়, যখনই ওই লিগামেন্টটাতে আঘাত লাগে তখন কি হয়, জায়গাটা সোয়েলিং হয়ে যায় বা ফুলে যায়, কিন্তু যদি এক্স রে করা হয় তখন কিন্তু এক্স রেতে খুব একটা ওটা ধরা পড়ে না। ওকে, যদি ডাক্তারবাবু হাত দেন লিগামেন্টের ওখানে তাহলে কিন্তু বুঝতে পারেন যে ওনার লিগামেন্টে কোনো প্রবলেম হয়েছে এবং পেশেন্ট প্রচণ্ড পেন ফিল করেন, পা পাততে পারেন না, নানান রকম সমস্যা কিন্তু উনি তখনই ফিল করেন। ওকে, এবার ওটা হচ্ছে বিষয়টা কিন্তু ওখানে থেমে থাকে না। ওই লিগামেন্টে যখনই আঘাত লাগে তখনই কিন্তু হচ্ছে অনেক সময় ওর সাইটে যে আমাদের বিভিন্ন মেটাটার্সাল বোন রয়েছে সেই বোনগুলোও কিন্তু ইনজুরি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। ওকে, তো 24 ঘন্টার মধ্যে যদি আপনার পেন না কমে বা ফোলা না কমে যায় তাহলে কিন্তু তার বেশি সময় অপেক্ষা করাটা ঠিক হবে না, আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। তারপরে যদি কোনো বড়সড় অ্যাক্সিডেন্টালি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু আমাদের যে টিবিয়া বোন রয়েছে সে বোনের উপরেও কিন্তু প্রেশার আসে বা সেটাও ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। ওকে, এবার যদি দেখেন যে আপনার এখানে ফোলা রয়েছে বা এরকম সাইটে হচ্ছে কালশিটে পড়ে গেছে, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার ইন্টারনালি কোনো ব্লিডিং হচ্ছে বা হচ্ছে ওখানে কোনো বোন ফ্র্যাকচার হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু ডাক্তারের হেল্প নেওয়াটা খুব দরকার। এখানে কিন্তু ঘরোয়াভাবে কিছু করার তেমন কিছু করার থাকে না যদি ভিতরে ইন্টারনালি কোনো ব্লিডিং হয়ে থাকে, রাইট? তো আমরা হচ্ছে দেখব যে যদি 24 ঘন্টার মধ্যে আপনার পায়ে পেন কমে যায় তাহলে আপনি কোন কোন মুভমেন্টগুলো করবেন বা কোন কোন সঠিক প্রসেসের মাধ্যমে এক্সারসাইজগুলো করে আপনি আবার পাটাকে সঠিক পর্যায়ে নিয়ে যেতে পারবেন। তো চলুন দেখে নিই কোন কোন এক্সারসাইজগুলো আমরা এখানে করে অ্যাঙ্কেল থেকে পেনটাকে সরাতে পারি বা সাধারণ যদি মোচকা হয়ে থাকে তাহলে ওটা আমাদের এক সপ্তাহের মধ্যে আমরা ওটা ঠিক করতে পারি। ওকে, এখানে আমি একটা বালিশের হেল্প নিচ্ছি, নিয়ে যখন আপনি ঘরে শুয়ে থাকবেন হচ্ছে পায়ে যদি সোয়েলিং থাকে বা ফোলা ব্যাপারটা থাকে তখন কিন্তু সমান জায়গায় পাটা না রাখলেই বেশি ভালো হয়। দুটো বালিশ ইউজ করতে পারেন বা একটু উঁচু জায়গায় ইউজ করে আপনি পাটাকে এভাবে রাখতে পারেন, তাহলে মানে ফোলাটা অনেকটাই কমার সম্ভাবনা থাকে বা পেনটাও একটু কম ফিল করার সম্ভাবনা থাকে। ওকে, এবার কি হচ্ছে, আমি একটা এখানে বালিশের হেল্প নিয়েছি, নিয়ে আপনি যে ফ্রি এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো করতে পারেন। যেমন এটা হচ্ছে ডরসিফ্লেকশন, এটা হচ্ছে প্লান্টার ফ্লেকশন, এটা হচ্ছে ইনভার্সন, আর এটা হচ্ছে এভার্সন। তাহলে আমি আরেকবার রিপিট করছি। ডরসিফ্লেকশন হচ্ছে এরকম ভাবে পাটাকে উপরের দিকে প্রেসার করবেন হালকা করে, যখন মানে এরকম ভাবে আপনি পুশ করবেন যে আপনার পেনটাও আপনি বুঝতে পারছেন না আবার এক্সারসাইজটাও করে নিতে পারছেন, এটাকে বলছে ডরসিফ্লেকশন। এটাকে বলছে প্লান্টার ফ্লেকশন, এটাকে ইনভার্সন বলা হচ্ছে, আর এই সাইডে যখন নিয়ে যাবেন তখন এটাকে এভার্সন বলা হচ্ছে, রাইট? এবার কি হচ্ছে, আপনি এই যে সিম্পল যে এক্সারসাইজ এই মুভমেন্টটাও কিন্তু করতে পারেন। এটা হচ্ছে সার্কুলেটরি মুভমেন্ট। এই যে সার্কুলেটরি মুভমেন্টটাকে আপনি আস্তে আস্তে ঘোরাতে পারেন। ওকে, ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজে আপনি ঘোরাতে পারেন, রাইট? ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজে এভাবে সার্কুলেটরি মুভমেন্টটা আপনি করিয়ে নেবেন। ওকে, দিস এক্সারসাইজ ইজ ভেরি হেল্পফুল। বুঝতেই পারছেন ছোট ছোট মুভমেন্ট, বাট এটা কিন্তু ভীষণ হেল্প করবে আপনাকে অ্যাঙ্কেল পেন কমাতেও হেল্প করবে, আপনার সোয়েলিং কমাতেও মানে সোয়েলিং কমাতেও হেল্প করবে, আপনার অ্যাঙ্কেল মানে যে সমস্যাটা আপনি ফেস করছিলেন সেটাও আস্তে আস্তে কিন্তু
দূর হতে থাকবে। ওকে, এবার যেটা করবেন সেটা হচ্ছে, ধরুন আপনার ডান পায়ে পেন হচ্ছে, তো আপনি এখানে একটা এরকম ওড়না জাতীয় জিনিসও নিতে পারেন, তাওয়ালও নিতে পারেন, বা কোনো সফট জাতীয় চওড়া দড়িও নিতে পারেন। নিয়ে আপনি এভাবে এই পজিশনে আপনাকে রাখতে হবে, রেখে আস্তে আস্তে আপনাকে পিছন দিকে এটাকে প্রেসার করতে হবে। ওকে, করে আবার আপনি ছেড়ে দিলেন, দিয়ে আবার আপনি 10 সেকেন্ড মতো এটাকে হোল্ড করে রাখবেন, রেখে তারপরে আস্তে আস্তে আবার এটাকে ছাড়লেন, আবার আপনি 10 সেকেন্ড মতো হোল্ড করলেন। এভাবে আপনি 8 থেকে 10 বার করে করলেই হবে। এবার কি হয় যে দেখা যাচ্ছে আমাদের একটা পায়ে যখন পেন চলে আসে বা কোনো সমস্যা হয়, তখন আমরা কি করি, সেই পায়ের উপরে বেশি ভর দিই না, একটা পায়ের উপরে ভর দেওয়ার চেষ্টা করি। তো আপনি কি করবেন, যখন আপনার হচ্ছে 4 থেকে 5 দিন চলে যাবে, তখন আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং পায়ের উপরে একটু ভর দেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, তো পায়ের উপরে যদি আপনি ভর দিতে পারেন, তখন ওয়েট একটু ক্যারি করার চেষ্টা করতে হবে, বিকজ ওই জায়গাটায় মানে অ্যাঙ্কেল জয়েন্টের যে ওয়েট ক্যাপাসিটি সেটা কিন্তু বাড়ার সম্ভাবনা থাকে, যদি আপনি একটু একটু করে ওয়েটটাকে শিফট করতে পারেন। তো ওয়েট শিফট করলে আপনার এখানে ওয়েট ক্যাপাসিটিটাও বাড়বে। তো এইভাবে যদি আপনি করতে পারেন আর ফ্রি এক্সারসাইজগুলো যদি করতে পারেন, সাধারণ মোচকা ব্যথা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে একদম পুরোপুরি কিওর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি সেটা না হয়, তাহলে অবশ্যই আপনাকে এক্সপার্টের কাছে যেতে হবে। এক্সারসাইজটা করলে কি হচ্ছে, আমাদের এখানে যে কাপ মাসেলটা থাকে, সেই কাপ মাসেলে কিন্তু একটা স্ট্রেস আসছে এবং আপনি এখান মানে পেনটাও একটু কম ফিল করবেন। এবার সব থেকে যে কথাটা বলার বিষয় সেটা হচ্ছে, এক্সারসাইজগুলো যদি আপনি জলের ভিতরে, ধরুন এতটা জল মানে পায়ের, ধরুন এতটা জলের মধ্যে পা চুবিয়ে রাখলেন, রেখে যদি আপনি এই ডটসি ফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন, ইনভার্সন, এভার্সন, এই ধরনের যে এক্সারসাইজগুলো রয়েছে, এগুলো যদি করতে পারেন, তাহলে কিন্তু পায়ের উপরে প্রেশারটাও একটু কম আসবে, পেনটাও আপনি কম ফিল করবেন। প্রথমে যদি ফোলা থাকে, সেক্ষেত্রে কিন্তু বরফ বা আইস থেরাপি আপনি দেবেন, দিয়ে ফোলাটা একটুখানি কমিয়ে নেবেন। তারপরে যখন 4-5 দিন চলে যাবে, তারপরে ওটাকে একটু উষ্ণ গরম জলের মধ্যে পাটাকে যদি চুবিয়ে রাখেন ভালো, না হলে উষ্ণ গরম জলের সেঁক দেবেন, দেখবেন আস্তে আস্তে পেনটাও কমে যাচ্ছে আর মুভমেন্টগুলো করতেও আপনার সুবিধা হচ্ছে। ওকে, তো এভাবে যদি মনে করেন যে আপনার ব্যথাটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে কমে গেছে, তো ভালো কথা, না হলে আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। আর এই যে সিম্পল এক্সারসাইজগুলো আমি করলাম এখানে, এই এক্সারসাইজগুলো করলে কিন্তু সাধারণ মোচকা হলে তার থেকে অবশ্যই আপনি রিলিফ পেয়ে যাবেন, তা না হলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। ওকে, আপনি কি জানেন যে মায়েদের ব্যস্ত জীবনধারা হাড়ের ক্ষয়ের উপরে অনেকটা প্রভাব ফেলে? আমরা যারা মা, তারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিভিন্ন রকম কাজের মধ্যে ব্যস্ত থাকি। ছেলে মেয়ের পড়াশোনা থেকে শুরু করে সংসারের নানান রকম কাজকর্ম থাকে। আর এই ব্যস্ততার লাইফ কিন্তু আপনার হাড়ের একটা অন্যতম কারণ হতে পারে। তো চলুন দেখে নিন কিভাবে এই ব্যস্ততার লাইফ আমাদের হাড়ের ক্ষয়ের উপরে প্রভাব ফেলছে, বা হাড় ক্ষয় হওয়ার একটা অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। ওকে, আমাদের নিজেদের দিকে সময় দেওয়ার সময় নেই। সমস্ত রকম কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকার ফলে দেখা যাচ্ছে সঠিক সময়ে আমরা খাবার খেতে পারছি না, খাচ্ছি বাট আমরা সেটা সঠিক সময়ে খাচ্ছি না, তাই না? তো এই খাবারটার ভিতরে আবার পুষ্টিগুণ আছে কিনা সেটাও আমাদের দেখার সময় নেই। তো আপনার হয়তো খাবার খাওয়া হচ্ছে, কিন্তু আপনার খাবারটা সঠিক সময়ে না হওয়ার কারণে আপনার শরীরে পুষ্টির অভাব হয়ে যাচ্ছে, আর তার কারণেই কিন্তু আপনার হাড় ক্ষয় হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই অভ্যাসগুলোকে আপনাকে কিভাবে বদল করতে হবে, বা কিভাবে আপনি আপনার হচ্ছে ব্যস্ততার জীবনে সঠিক সময়ের মধ্যে খাবারটা খেয়ে আপনার পুষ্টিটাকে সঠিক পরিমাণে বজায় রাখতে পারেন এবং সেই সঙ্গে হাড়টাকে মজবুত রাখতে পারেন, আজকে আমাদের সেটা নিয়ে ভিডিওর আলোচনার বিষয়। নাম্বার 1 হচ্ছে সময়ের অভাবে পুষ্টির ঘাটতি। অনেক সময় কি হয়, মায়েরা ব্যস্ত থাকে, সেই ব্যস্ত থাকার কারণে কিন্তু সঠিক সময়ে খাবারটা খেতে পারছেন না, আর তার কারণেই পুষ্টির ঘাটতি হচ্ছে। ক্যালসিয়াম, ভিটামিন ডি, মিনারেল, এগুলোর অভাবে কিন্তু হাড়ের পুষ্টির ঘাটতি হয়, আর তার কারণেই হাড় দুর্বল হওয়ার একটা
অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। আপনি হয়তো ভাবছেন যে আমি তো প্রতিদিন রান্না বান্না করছি, কাজকর্ম করছি, সংসারের মধ্যে বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত আছি, তাহলে আমার এই সমস্যাটা কেন আসছে? আপনি যেটা জানেন সেটা একেবারেই ঠিক জানেন না। ওকে, খাবারে যদি পর্যাপ্ত পুষ্টি না থাকে তাহলে আপনার হাড়ের ক্ষয় হওয়ার সম্ভাবনা একটা থেকেই যাবে এবং আপনার হাড় ক্রমাগত দুর্বল হতে থাকবে। এবার আপনাকে বুঝতে হবে যে আপনার যে খাবারটা যে খাবারটা আপনি খাচ্ছেন সেই খাবারটা কি আপনার পুষ্টি দিচ্ছে নাকি আপনার হাড় দুর্বল করে দিচ্ছে, সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। তাই সঠিক পুষ্টিটা পাওয়ার জন্য আপনি সঠিক সময়ে খাবার চেষ্টা করুন, যাতে আপনার সঠিক পুষ্টি আপনার হাড়ের ভিতরে অ্যাবজর্ব হয় এবং সেখান থেকে আপনার হাড়টা শক্তিশালী ও মজবুত হতে পারে। নাম্বার 2 হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমের অভাব। যদি আপনি পর্যাপ্ত পরিমাণে না ঘুমান আর হচ্ছে দীর্ঘদিন ধরে যদি এরকম চলতে থাকে, তাহলে ফলাফলটা কি হয় যে আমাদের হাড় গঠন করার জন্য বা হাড় গঠনের জন্য যে ধরনের কোষগুলো থাকে সেই কোষগুলো কিন্তু সঠিকভাবে পুনর্গঠন হয় না, আর সেই কারণেই কিন্তু আপনার হাড় ক্ষয় হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তো বুঝতেই পারছেন যে পর্যাপ্ত পরিমাণে ঘুমটা আমাদের হাড়টাকে শক্তিশালী এবং মজবুত করার জন্য কতটা জরুরি। তাই কোষের পুনর্গঠন যদি আপনি করে রাখতে পারেন বা আপনার কোষের যদি পুনর্গঠন সম্ভব হয়, তাহলে কিন্তু আপনার হাড়ও শক্তিশালী এবং মজবুত থাকবে। যদি আপনি পর্যাপ্ত পরিমাণে না ঘুমান, তখন কি হবে, শুধু হাড়ের তো ক্ষয় হবে না, সঙ্গে আপনার মানসিক চাপও আসবে। আর এই মানসিক চাপ আসার ফলে আপনার আরো আনুষঙ্গিক সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন আপনার শারীরিক চাপের সঙ্গে সঙ্গে মানসিক চাপও যদি বৃদ্ধি হয়, তাহলে কি হবে, আপনার ঘুমের ঘাটতি হতে থাকবে, আর এই ঘুমের ঘাটতির কারণে কোষ সঠিকভাবে পুনর্গঠন হবে না, আর তখনই কিন্তু আপনার হাড় ক্ষয় হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। তাই আপনি ঘুমের যত্ন নিচ্ছেন কিনা খেয়াল করুন। নাম্বার 3 হচ্ছে মায়েদের কাজের চাপ এত বেশি যে তারা ব্যায়াম করার সময়ই বার করতে পারেন না। ওকে, কিন্তু মায়েরা যদি একটানা বসে থাকেন বা চলাফেরা না করেন, তাহলেও কিন্তু সমস্যা হয়। ওকে, তো তাদেরকে একটানা বসে থাকাটাও মানে একটা সমস্যা, আবার চলাফেরা না করলেও একটা সমস্যা, আবার ভীষণভাবে শারীরিক পরিশ্রম করাটাও একটা সমস্যা। সবকিছু একটা লিমিটের মধ্যে রাখা ভীষণ দরকার। একটানা যদি আপনি বসে থাকেন তাহলেও আপনার হাড়ের উপরে চাপ পড়বে, আবার যদি আপনি চলাফেরা না করেন তাহলেও আপনার হাড়ের উপরে চাপ পড়বে। এবার আপনি যদি এর মধ্যে সঠিকভাবে এক্সারসাইজ গুলো করতে পারেন, তাহলে কি হয়, আমাদের শুধু পেশি বা মাসেল গুলোই শক্ত হয় না, সঙ্গে কিন্তু আমাদের হাড়টাও মজবুত হয়। ওকে, এক্সারসাইজ করলে বা ব্যায়াম করলে কি হয়, শুধু পেশির স্বাস্থ্যই আমাদের মানে ভালো থাকে না, সঙ্গে আমাদের হাড়ের স্বাস্থ্যও কিন্তু ভালো থাকে। তাই ব্যায়াম ছাড়া হাড় বা পেশির স্বাস্থ্য রক্ষার কথা বা স্বাস্থ্য ভালো রাখার কথা আমরা ভাবতেই পারি না বা ভাবাই যায় না। ব্যায়াম করলে কি হবে, হাড়ের ঘনত্ব বাড়বে, হাড়ের উপরে চাপ কমবে, পেশি শক্ত হবে, আর হচ্ছে হাড়ের স্বাস্থ্যও রক্ষা হবে। ওকে, তাই আপনি যদি ব্যস্ত থাকেন তাহলেও একটু 20 থেকে 30 মিনিট সময় বার করার চেষ্টা করবেন এবং শরীর চর্চা করতে একদমই ভুলবেন না। নোটিস দ্য পয়েন্ট, আপনাকে খেয়াল করতে হবে যে আপনি কি সারাদিন বসে কাটাচ্ছেন নাকি একটু সময় বার করে ব্যায়াম করার চেষ্টা করছেন। তাহলে ব্যায়াম করলে কি হবে, দেখবেন হাড়গুলো আপনাকে ধন্যবাদ দিচ্ছে। নাম্বার 4 হচ্ছে শারীরিক যে প্রেসার আমাদের তো থাকে, সঙ্গে যদি মানসিক চাপ থাকে তাহলেও কিন্তু আমাদের হাড়ের উপরে একটা প্রভাব ফেলে। ওকে, দীর্ঘদিন ধরে যদি আপনি মানসিক চাপের মধ্যে থাকেন, তাহলে কি হয়, আমাদের হাড়ের যে ক্যালসিয়াম শোষণের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু কমে যায় এবং তার কারণেই কিন্তু আপনার হাড় দুর্বল হতে পারে। এবং পরিবারের সাথে সাথে আপনি যে পরিবারকে সময় দিচ্ছেন, খুব ভালো কথা, পরিবারকে সুস্থ রাখার সাথে সাথে আপনি নিজের কথাটাও একটু ভাবেন, আপনি একটু হলেও সময় বার করুন এবং নিজেকে সুস্থ রাখার জন্য আপনি শরীর চর্চা করুন, দেখবেন হাড় আপনাকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ দিচ্ছে। এবার কি হয়, ধরুন আপনি সংসারের বিভিন্ন রকম কাজ নিয়ে বিভিন্ন প্রেসারে রয়েছেন,
তো এখানে কি হবে, যখনই আপনার মানসিক প্রেশারটা বাড়বে না, তখনই আপনার শরীর থেকে কর্টিসল যে হরমোনটা থাকে সেটা যদি বেশি পরিমাণে নিঃসৃত হয়, তাহলে কিন্তু আপনার শরীরে হাড় ক্ষয় হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। কর্টিসল হরমোন যদি আমাদের শরীর থেকে বেশি পরিমাণে বেরায়, তাহলে কিন্তু আমাদের হাড় ক্ষতিগ্রস্ত হয়। তাই আপনাকে মাথায় রাখতে হবে যে কর্টিসল হরমোন যেন বেশি না বেরায়, তাই আপনাকে মানসিক দুশ্চিন্তা থেকে বা মানসিক প্রেসার থেকে দূরে থাকতে হবে। আপনি মনে করেন যে আপনার হাড়কে শক্তিশালী এবং মজবুত রাখবেন, তাই মানসিক প্রেসার কমানোর জন্য শিথিলীকরণ এবং ধ্যানের মতন এই ধরনের ব্যায়ামগুলো করাটাও ভীষণ দরকার। তো আপনি যোগ ব্যায়াম করতে পারেন। নোটিস দ্য পয়েন্ট, কাজের চাপ কি আপনার হাড় নষ্ট করছে? হাড়ের সুরক্ষার জন্য মানসিক চাপ থেকে আপনি অনেকটা দূরে থাকুন। নাম্বার 5 হচ্ছে নিজেকে সময় না দেওয়া। পরিবারের সময় দেওয়ার সাথে সাথে আপনার নিজেকেও একটু সময় দিতে হবে। নিজের শারীরিক এবং মানসিক চাহিদা যদি আপনি বারবার উপেক্ষা করতে থাকেন, তাহলেও কিন্তু আপনার হাড়ের উপরে একটা প্রভাব ফেলতে পারে। সময়ের অভাবে অনেক মাই নিজের চিকিৎসা বা কোনো রকম ভাবে কোনো পরীক্ষা নিরীক্ষা করানো সম্ভব হয় না, তাই না? তো সময়ের অভাবে অনেক মাই আছেন, তাদের কোনো রকম চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষা করাতেই চান না। তো অনেক মাই আছেন যে সময়ের অভাবে তারা তাদের পরীক্ষা নিরীক্ষা বা কোনো চিকিৎসা করাতে চান না বা করান না। তো একটা সময় কি হয়, বড়সড় প্রবলেমের মধ্যে পড়ে যান, তাই না? তাই আমি এখানে আপনাদেরকে বলছি যে আপনারা হাড়ের যত্ন নিন এবং সতর্ক হন, আর নিজের জন্য একটু হলেও সময় বার করুন। মায়েরা শুধুমাত্র নিজেদের শারীরিক পরিশ্রম বা ঘর কাজের উপরেই নির্ভর হয়ে থাকবেন না, কিছুটা হলেও তাদের শারীরিক ব্যায়ামের দরকার আছে। কারণ শারীরিক ব্যায়াম আমাদের পেশিকে শক্তিশালী করবে, পেশির স্বাস্থ্য বজায় রাখবে, হাড়ের স্বাস্থ্য সুরক্ষা রাখবে। পুষ্টি, বিশ্রাম, মানসিক শান্তি, পর্যাপ্ত পরিমাণে ঘুম, এগুলো কিন্তু আমাদের হাড়কে সুরক্ষিত রাখার জন্য সমানভাবে জরুরি। আপনার ব্যস্ত জীবনধারা আপনার হাড়কে দুর্বল করে দিচ্ছে কিনা আপনি আগে সেটা খেয়াল করুন। আজই আপনি আপনার হাড়ের যত্ন নিন এবং হাড়কে সুস্থ ও মজবুত রাখুন। এখানে কারণ কি হলো, নাম্বার 1 হচ্ছে ব্যস্ত জীবনধারা পুষ্টির অভাবে হাড় দুর্বল করতে পারে। নাম্বার 2 হচ্ছে পর্যাপ্ত ঘুম। নাম্বার 3 হচ্ছে ব্যায়াম ছাড়া হাড়ের স্বাস্থ্য রক্ষার কথা বিকল্প ভাবাই যায় না। নাম্বার 4 হচ্ছে মানসিক চাপ থেকে দূরে রাখা, বিকজ মানসিক চাপ হাড়ের স্বাস্থ্যের উপরে নেতিবাচক একটা প্রভাব ফেলে। 5 নম্বর হচ্ছে নিজের দিকে সময় না দিলে হাড়ের উপরে একটা ঝুঁকি বাড়ে। ওকে, যে আমাদের পায়ের যে কাপ মাসেল থাকে বা হ্যামস্ট্রিং মাসেল থাকে, সেই মাসেলে একটা টান ধরে এবং খিঁচ ধরে, যার কারণে আমরা মাসেলে প্রচণ্ড পেন ফিল করি। ওকে, আজকে আমি এটা নিয়ে আলোচনা করব, কিন্তু এর যে এক্সারসাইজগুলো রয়েছে সেই এক্সারসাইজগুলো কিন্তু আমি নেক্সট দিনে দেখাবো। আজকে আমি জাস্ট শুধু কারণটা রিলিজ করব যে কি কারণে এই সমস্যাগুলো আসতে পারে, আর এর মানে এই সমস্যা থেকে দূরে থাকার জন্য কিছু এক্সারসাইজ রয়েছে, সেগুলো আমরা নেক্সট দিন বলবো। ওকে, তো চলুন কি কি কারণে আমাদের কাপ মাসেল বা হ্যামস্ট্রিং মাসেলে পেন আসে সেটা দেখা যাক। ওকে, প্রথমে আমাদের কাপ মাসেল বা হ্যামস্ট্রিং মাসেলের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে স্ট্রেচিংয়ের অভাবে হয়। আমরা যদি এটাকে একটু হালকা করে স্ট্রেচিং করিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাটা আসার সম্ভাবনা খুবই কমই থাকে। ওকে, তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সেকেন্ডারি লাইফস্টাইল। অনেকে আছে সারাদিন শুয়ে বসে কাটান, তেমন কোনো মানে ফিজিক্যালি হার্ডওয়ার্ক করতে চান না। তো সেই সব মানুষের ক্ষেত্রে কিন্তু এই কাপ মাসেলের স্টিফ হওয়া বা এরকম ধরনের পেন আসার সম্ভাবনা একটু বেশি থেকেই যায়। ওকে, তারপরে 3 নম্বর কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত ডিহাইড্রেট থাকা। দেখা যাচ্ছে আমাদের শরীরে যতটুকু জলের দরকার ততটুকু জল না নিয়ে তার থেকে অনেক বেশি জল নিয়ে ফেলছি, সেক্ষেত্রেও যেরকম সমস্যা, আবার যতটা জলের দরকার তার থেকে অনেক কম জল আমরা নিয়ে ফেলছি, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সমস্যা আমাদের আসার সম্ভাবনা থেকেই যায়। তাই সব কিছু একটা পরিমাণ মতো হওয়াটা দরকার। আপনার শরীরের ওজন যদি 60 কেজি হয়, তাহলে আপনি 3 থেকে 3.5 লিটারের মধ্যে জল খাওয়ার চেষ্টা করবেন। আর যদি
আপনি তার কম জল খান তাহলেও কিন্তু কাপ মাসেলে একটা পেন আসার সম্ভাবনা থাকে, বা এরকম ঘুমের মধ্যে স্টিফ হওয়ার সম্ভাবনা থাকবে, বা খিস ধরে যাবে, তারপরে মাসেলে একটা পেন আসবে। তবে একটা কথা, এই মাসেলে যে খিস ধরে যাওয়ার ব্যাপারটা এটা কিন্তু খুব বেশিক্ষণ থাকে না, এটা কিছুক্ষণ থাকে, তারপরে যদি আপনি একটু হালকা করে মুভ করান ওটা আস্তে আস্তে পেনটা কমে যায়। তবে মাসেল পেন যেটা সেটা কিন্তু একটু থেকেই যায়, ওটা মানে কয়েকটা দিন পরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ওকে। প্রেগনেন্সি পেশেন্টদের ক্ষেত্রে, ওদেরকে তো পেশেন্ট বলা যায় না, প্রেগনেন্সিদের পেশেন্ট বলা যায় না, কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে লাস্ট 3 যে মাস থাকে, বাকি থাকে 3 মাসটা, সেই 3 মাসে কিন্তু প্রচণ্ড মানে মাসেলের উপরে চাপ পড়ে যায়, কাপ মাসেল বলুন, হ্যামস্ট্রিং মাসেল বলুন, চাপ পড়ে যায়। তার কারণেই কিন্তু মানে পা টান ধরার একটা টেন্ডেন্সি থেকে যায়, কারণ বেবিরও তো একটা ওয়েট থাকে না, সেই ওয়েটটা তো মাকেই ধারণ করতে হয়, তো প্রচুর পরিমাণে সেই চাপটা পায়ের উপরেই পড়ে, আর পায়ের উপরে পড়ার জন্যই কিন্তু কাপ মাসেলে একটা স্টিফ ব্যাপারটা চলে আসে। আর সেক্ষেত্রে অত মানে ঘাবড়ানোর কোনো দরকার নেই বা ভয় পাওয়ারও কোনো কারণ নেই। ওকে। তারপরে হচ্ছে পশ্চারের ভুল, আমরা যদি ভুলভালভাবে বসে থাকি তাহলেও কিন্তু আমাদের কাপ মাসেলে একটা স্টিফ হওয়ার ব্যাপার থেকে যায়। অনেক সময় কী হয়, অনেকে ক্রস করে বসে, তাই না, বাবু, আমরা ওটাকে বাংলাতে বাবু বলি, হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা রয়েছে একটা, সেটা হচ্ছে বাবু হয়ে বসা। এইভাবে যদি বসে থাকি আমরা অনেকক্ষণ ধরে, তাহলে কি হয়, কাপ মাসেলের উপরে একটা চাপ পড়ে যায় আর ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাকভাবে হয় না, তো সেক্ষেত্রে কিন্তু একটা পেন আসার সম্ভাবনা থাকে বা খিস ধরে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। ওকে। এবার দেখা যাচ্ছে অতিরিক্ত পরিশ্রমের কারণেও হয়ে থাকে। আমরা কি বলি যে ব্যায়াম করবেন, হ্যাঁ ব্যায়াম করবেন, সব কিছুর একটা লিমিট থাকা উচিত। আপনি যে অতিরিক্ত ব্যায়াম করে যাচ্ছেন, সারাদিনে 24 ঘন্টার মধ্যে আপনি হচ্ছে দেখা যাচ্ছে 10 ঘন্টা ব্যায়াম করে যাচ্ছেন, অতিরিক্ত ব্যায়াম কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো নয়। হচ্ছে দেখা যাচ্ছে আপনার যেখানে 1-1.5 ঘন্টা ব্যায়াম করা দরকার সেখানে আপনি 5-6 ঘন্টা করে ফেলেছেন, তো সেখানে তো কাপ মাসেলের উপরে একটা স্ট্রেস পড়ে যায় বা হ্যামস্ট্রিং মাসেলের উপরে একটা স্ট্রেস পড়ে যায়। তো এবার দেখা যাচ্ছে আপনি অতিরিক্ত হার্ডওয়ার্ক করেছেন, সারাদিনে এত পরিশ্রম করেছেন যে আপনার মাসেলের উপরে একটা চাপ পড়েছে, তার কারণে মাসেল পেন হতে পারে। তো সেক্ষেত্রে যদি একটু হালকা করে মাসাজ করা যায়, গরম তেল, অয়েলি জাতীয় কোনো তেল যদি আপনি একটু ইউজ করে ওই জায়গাটা মাসাজ করান, তাহলেও কিন্তু আপনার পেন অনেকটাই কমে যাবে। ওকে। এবার দেখা যাচ্ছে কিছু কিছু জিনিস আছে আমাদের শরীরে যেগুলো মানে ভীষণভাবে দরকার, যেরকম আছে সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে। এই ধরনের খাবারগুলোর যদি কোনো রকম ঘাটতি হয় তাহলেও কিন্তু আমাদের কি হয়, মানে বোনগুলো স্ট্রং থাকে না। এই খাবারগুলো যদি কোনো কারণে কম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের শরীরে যে কোষগুলো থাকে সেই কোষগুলো কিন্তু মানে অ্যাক্টিভভাবে কাজ করে না। তাই সোডিয়াম বলুন, ম্যাগনেসিয়াম বলুন, ক্রোমিয়াম বলুন, এই ধরনের খাবারগুলো যদি আমাদের শরীরে ঠিকঠাকভাবে থাকে তাহলে কিন্তু আমাদের হাড়টাকে মজবুত রাখা সম্ভব হবে। আর এই যে মাসেলে খিস ধরা বা পেন হওয়া বা হচ্ছে আপনার টান ধরছে, এই সমস্যাগুলো অনেকটাই দূরে থাকবে। ওকে। বয়স হয়ে গেলে কি হয় যে আমাদের আমরা অনেকটা দুর্বল হয়ে যাই, তাই না, তো সেক্ষেত্রে মাসেল পেন একটা হয়েই থাকে, এতে অত চিন্তার কোনো কারণ নেই। তো এখানে যদি একটু খাবার দাবারগুলো ঠিকঠাকভাবে মেনটেন করা যায়, আগেই বললাম আমি যে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এই ধরনের খাবারগুলো বা ভিটামিন জাতীয় খাবারগুলো যদি একটু মেনটেন করা যায় তাহলে এই যে নাকটাল মাসেল ক্রাম্প বা লেগ ক্রাম্প বলুন, এর থেকে অনেকটাই দূরে থাকা যাবে। আগেই বললাম যে ম্যাগনেসিয়াম বলুন, সোডিয়াম বলুন, ক্রোমিয়াম বলুন, এই ধরনের খাবারগুলো যদি শরীরে ঠিকঠাকভাবে বজায় রাখা যায় তাহলে নকটার্নাল যে মাসেল ক্রাম্পস সেটা কিন্তু অনেকটাই আমাদের মানে দূরে থাকবে বা আমরা সহজেই তার থেকে রিলিফ পেতে পারি। ওকে। এবার যেটা হচ্ছে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে কী হয়, প্রচুর মেডিসিন খেয়ে ফেলে, অনেক ডিজিজ আছে যেগুলো মেডিসিন খাওয়ার জন্য কী হয়, ক্যালসিয়াম কিন্তু আমাদের শরীর থেকে বিভিন্ন প্রসেসে ভেঙে বেরিয়ে যায়, তো সেক্ষেত্রে কী হয়, মাসেল দুর্বল হয়ে যায় বা নার্ভগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আমাদের জয়েন্টে বোন যে জয়েন্টগুলো থাকে সেই বোন জয়েন্টের মধ্যে যে ফ্লুইড জেলগুলো থাকে সেগুলোর পরিমাণ কমে যায়, ক্যালসিয়ামের অভাব হয়ে যায়। তো এই সমস্ত সমস্যাগুলোর জন্য যদি আপনি মনে করেন যে আমি মেডিসিন থেকে একটু দূরে থাকবো, তাহলে কিন্তু আপনার এই মাসেল ক্রাম্প ব্যাপারটা কিন্তু একেবারেই থাকবে না।
তারপরে যেটা হচ্ছে আমাদের সাইটিকা নার্ভ, যেটা লাম্বার L4 L5 থেকে নেমে গেছে একদম পায়ের গোড়ালি পর্যন্ত, আমরা এটাকে কি বলি, সাইটিকা নার্ভ বলি। এই সাইটিকা নার্ভ যদি কোনো কারণে চাপ খেয়ে যায় তাহলেও কিন্তু আমাদের মাসেল ক্রাম্প একটা চলে আসে। তো সেক্ষেত্রে কি করতে হয়, আমাদের বিভিন্ন ধরনের যে স্ট্রেচিং যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো করতে হবে। এবার মাসেলগুলো যদি রিলিজ হয়ে যায়, তারপরে হচ্ছে আমাদের নার্ভগুলো যদি অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে আমরা অনেকটাই দূরে থাকতে পারবো। ওকে, এবার কি হয়, আমরা যদি প্রচুর মানে মেডিসিন খেয়ে ফেলি তাহলে আমাদের শরীর থেকে ক্যালসিয়াম তো বিভিন্ন প্রসেসে ভেঙে বেরিয়ে যাবে, তারপরে যে মিনারেলসগুলো থাকে সেগুলোও বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে চেষ্টা করবেন যতটা মেডিসিন থেকে দূরে থাকতে পারেন, আর এক্সারসাইজের মাধ্যমে শরীরটাকে যদি আপনি একটু হেলদি রাখতে পারেন তাহলে কিন্তু আমরা অনেকটাই সুস্থ বা হেলদি লাইফ মেনটেন করতে পারি। ওকে, এবার এই সমস্যাগুলো থেকে যদি আপনি রিলিফ পেতে চান তাহলে কিন্তু আপনাকে হালকা এক্সারসাইজ করতে হবে, স্ট্রেচিংগুলো করতে হবে, মেডিসিন থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে। খাবার দাবারগুলো যেরকম প্রোটিন জাতীয় খাবার, ক্যালসিয়াম জাতীয় খাবার, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার, এই খাবারগুলো কিন্তু আপনাকে মেনটেন করার চেষ্টা করতে হবে। যে কোন কোন এক্সারসাইজগুলো করলে আমরা এই নকটার্নাল লেগ ক্র্যাম্প থেকে সহজে রিলিফ পেতে পারি। ওকে, তো চলুন দেখে নিই কোন কোন এক্সারসাইজগুলো আছে। এই যে আমাদের লেগ ক্রাম্পস হয়, এটা ঘুমের মধ্যেও হয়ে থাকে, আর এটাকে নকটার্নাল লেগ ক্রাম্পস বলা হয়ে থাকে। এটা কিন্তু ভিটামিন B12 ডেফিসিয়েন্সির কারণেও হয়ে থাকে। আর আমি আগেই বলেছিলাম যে সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে জল কম খাওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা বেশি আসে। তো মনে রাখতে হবে যে জলটা পরিমাণ মতো খেতে হবে। আপনার যদি 60 কেজি ওজন হয় তাহলে আপনি মিনিমাম 3 থেকে 3.5 লিটারের মতন জল মেনটেন করার চেষ্টা করবেন। ওকে, আর এই ধরনের সমস্যাটা কিন্তু ঠান্ডার সময়ও হয়ে থাকে, গরমের সময় হয়ে থাকে, তবে তুলনামূলকভাবে ঠান্ডার সময় একটু বেশি হয়। আর হচ্ছে ঘুমিয়ে থাকার মধ্যেও কিন্তু এই ধরনের সমস্যাটা আসে, প্রচণ্ড ব্যথা হয়, মানে আপনি পা টানতে পারবেন না, কোনোভাবে নাড়াতে পারবেন না, আপনার দম লেগে আসবে। এই সমস্যাগুলো কিন্তু যদি আপনি এখন থেকে এক্সারসাইজ মেনটেন না করেন তাহলে কিন্তু বড়সড় সমস্যা হতে পারে। হ্যাঁ, যখনই আপনার মাসেলে ক্রাম্প আসে বা খিঁচ ধরে যায় তখন কিন্তু আপনি কোনোভাবেই পাটাকে কোনো রকম মুভমেন্ট করতে পারবেন না। ঠিক আছে, তো চেষ্টা করতে হবে আস্তে আস্তে ওটাকে এক্সারসাইজের মধ্যে নিয়ে যেতে পারেন। আর পাটাকে এরকম ভাবে যদি আপনি উপরের দিকে পুশ করতে পারেন বা প্রেস করতে পারেন তাহলে দেখবেন পেনটা কমে যাচ্ছে, মাসেলটাও ছেড়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এখানে যে খিঁচ ধরে যায় মাসেলের উপরে পেনটা কিন্তু থাকে, এটা 2-3 দিন থাকবে, তারপরে আস্তে আস্তে কমে যাবে। ওকে, আপনি যদি শুয়ে থাকেন তাহলেও আপনি এই এক্সারসাইজটা করতে পারবেন। পাটাকে কখনোই আপনি নিচের দিকে এইভাবে করবেন না, সবসময় আপনাকে এইভাবে উপরের দিকে টান রাখতে হবে। ওকে, তখন দেখবেন যে আপনার এই যে কাপ মাসেলে একটা স্ট্রেস পড়ছে এবং তখন আস্তে আস্তে কিন্তু যে খিঁচ ধরা ব্যাপারটা সেটা কমে যাবে। ওকে, আপনি ট্রাই করেও দেখবেন যে এইভাবে যখন পাটাকে উপরের দিকে, পায়ের পাতাটাকে উপরের দিকে পুশ করতে হবে, এরকম ভাবে উপরের দিকে পুশ করতে হবে এবং আপনি 2 থেকে 3 সেকেন্ড হোল্ড করে রাখবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে এখানে যদি খিঁচ ধরে যায় বা ক্রাম্প হয় তাহলে কিন্তু কমে যাবে। ওকে, তো এইভাবে এক্সারসাইজটা করবেন। এবার যদি মনে করেন যে আপনি শুয়ে পড়ছেন না বা করতে পারছেন না তাহলে আপনি আস্তে আস্তে উঠে, আমি একটা ওড়নার সাহায্য নেবো এখানে। যদি মনে করেন যে আপনি বসে এক্সারসাইজটা করবেন তাহলেও আপনি খালি পায়ে এরকম ভাবে করতে পারেন, পায়ের পাতাগুলো উপরে দিতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি একটা ওড়না বা দড়ির সাহায্য নেব, তো আপনি চওড়া জাতীয় কোনো দড়ি নিতে পারেন, না হলে এরকম ওড়না জাতীয় কিছু নিয়ে নেবেন, নিয়ে পায়ের পাতাটাকে জাস্ট উপরের দিকে এভাবে আপনি পুশ করবেন বা উপরের দিকে প্রেস করবেন। ওকে, উপরের দিকে প্রেস করে নেবেন, এই যে এভাবে টানতে থাকবেন, দেখবেন কাপ মাসেল বা হ্যামস্ট্রিং মাসেলের একটা স্ট্রেস পড়ছে, আর আস্তে আস্তে কিন্তু তখন আমাদের পেনটা কমতে থাকবে, মাসেলটাও রিলিজ হবে। ওকে, এভাবে আপনি 2 থেকে 3 সেকেন্ড একটু হোল্ড করে নেবেন, তারপরে 10 বার রিপিটেশন করে নেবেন। দেখবেন আমাদের যে এখানে কাপ মাসেল আছে বা হ্যামস্ট্রিং মাসেল আছে এগুলো আস্তে আস্তে রিলিজ হয়ে যাচ্ছে এবং এই যে সমস্যা থেকে আপনি একটু রিলিফ পেয়ে যাবেন। ওকে,
নেক্সট হচ্ছে নাম্বার 2 হচ্ছে এই যে এভাবে আপনি একটা বালিশের হেল্প নিলেন, নিয়ে পাটাকে একবার ওপেন করলেন, আবার ক্লোজ করলেন, আবার ওপেন করলেন, আবার ক্লোজ করলেন, আবার ওপেন করলেন, আবার ক্লোজ করলেন, ওপেন ক্লোজ, ওপেন ক্লোজ। ওকে। নাম্বার 4, এভাবে পাটাকে একবার টানবেন, আবার স্ট্রেট করবেন, আবার টানলেন, আবার স্ট্রেট করলেন, আবার টানলেন, আবার স্ট্রেট করলেন। এভাবে আপনি 10 বার রিপিটেশন করে নেবেন। ওকে। তো যদি আপনার লেগ ক্রাম্পস হয়ে থাকে বা ঘুমের মধ্যেও যদি এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই যে এক্সারসাইজগুলো আমি শেয়ার করলাম, এই এক্সারসাইজগুলো করলে কিন্তু আপনার সমস্যা অনেকটাই কমে যাবে। ওকে গাইস, যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন। অল দ্য বেস্ট। অ্যাঙ্কেল জয়েন্টে প্লাস্টার খোলার পরে যদি স্টিফ হয়ে থাকে বা মুভমেন্ট করতে পারছে না, তাহলে আপনি এই সমস্যার সমাধান কিভাবে করবেন? অনেক সময় কি হয়, সবাই ফিজিওথেরাপির হেল্প নিতে পারে না। ওকে। তো যদি কেউ বাড়িতে এভাবে মুভমেন্ট করিয়ে সুস্থ হতে চান, তাহলে আমি কিছু এক্সারসাইজ এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই এক্সারসাইজগুলো করলে কিন্তু অবশ্যই আপনি এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। ডাক্তার যখন প্লাস্টারটা খুলে দেয় তখন অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আপনার পাটা সঠিকভাবে সেট হয়েছে কিনা। ওনারা এক্স রে করে নেন, করে নিয়ে দেখবেন যে পাটা সঠিকভাবে সেট হয়েছে কিনা। যদি সেট হয়ে থাকে তাহলে আপনি একদমই ঘাবড়াবেন না। ঠিক আছে? আপনি যদি মুভমেন্ট করেন, যে এক্সারসাইজগুলো আমি এখানে দেখাচ্ছি সঠিকভাবে যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার স্টিফ ব্যাপারটাও কমে যাবে, আর হচ্ছে যে ফোলা ব্যাপারটা সেটাও কিন্তু আস্তে আস্তে কমবে, আর ব্লাডও সঠিকভাবে পাস হয়ে যাবে, আপনি আবার সঠিকভাবে হাঁটতেও পারবেন। ঠিক আছে? দেখা যাচ্ছে যে এই জায়গাটা আপনি একেবারে মুভমেন্ট করতে পারছেন না, এই যে অ্যাঙ্কেল জয়েন্টে কোনো মুভমেন্ট করতে পারছেন না। ঠিক আছে? প্রথম প্রথম কিন্তু প্রচণ্ড ব্যথা ফিল করবেন। আমি যেভাবে দেখাবো হয়তো খুব ইজিলি ব্যাপারটা মনে হবে, কিন্তু যাদের পা ভেঙেছে তারাই বুঝতে পারবে যে কতটা পেন ওখানটায় হয়, আর কিভাবে মানে ব্যথাটা সহ্য করতে হবে। ঠিক আছে? এবার হচ্ছে প্রথমে কি করবেন, এই যে আঙুলগুলোকে ধরবেন, ধরে আস্তে আস্তে না উপরের দিকে এরকম প্রেস করবেন। ঠিক আছে? আমি যতটা সহজে বলছি ব্যাপারটা হয়তো অতটা সহজ হবে না, কিন্তু চেষ্টা করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি ব্যথার উপরে ব্যথা দিয়ে মুভমেন্টগুলো না করেন, তাহলে কিন্তু স্টিফ ব্যাপারটা একেবারেই কমবে না, আর মুভমেন্টও আপনি করতে পারবেন না। পাটা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাবে। তাই প্লাস্টার খোলার সাথে সাথেই কিন্তু এক্সারসাইজ করাটা ভীষণ ভীষণ দরকার। ঠিক আছে? এইভাবে আপনি প্রেস করবেন, করে উপরের দিকে টানবেন। এবার আপনি যখনই সময় পাবেন তখনই করবেন। যদি দিনে আপনি 20 থেকে 25 বার করতে পারেন, বা যত বেশি আপনি মুভমেন্ট করবেন, কাউন্ট কোনো ব্যাপার নয় এখানে। আপনি যত বেশি মুভমেন্ট করাতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে? তো এভাবে আঙুলগুলো উপরের দিকে প্রেস করলেন। ঠিক আছে? এই জায়গাগুলো দেখবেন আস্তে আস্তে ছাড়তে থাকবে। ওকে। তারপরে যদি আপনার এই যে অ্যাঙ্কেলের এখানে মানে ফুলে আছে, ধরুন এইখানটায় ফুলে আছে, ফুলে তো থাকবেই, কারণ ব্লাড পাস হয় না, ওই জায়গাটা প্লাস্টার করা থাকে, সঠিকভাবে ব্লাড পাস হতে পারে না, তার কারণেই কিন্তু ফুলে থাকে। এই ফোলাটা আপনি কিভাবে কমাবেন? ওয়াক্স বাথ বলে একটা জিনিস আছে, ওটা মেডিসিনের দোকানে পাওয়া যায়। এবার ওই ওয়াক্স বাথটা, ওর সঙ্গে গ্লিসারিন বা হচ্ছে আপনার প্যারাফিন জাতীয় একটা জিনিস মেশানো থাকে মোমের সঙ্গে। মোমের সঙ্গে প্যারাফিন জাতীয় একটা জিনিস মেশানো থাকে, ওটা জমে থাকে। ঠিক আছে? যেহেতু মোম দেয়া থাকে, তো এটাকে আগুনে গরম করতে হয়, আগুনে গরম করে ওটা জলের মতন হয়ে যায়, তখন পায়ের উপরে ওটা ঢেলে দিতে হয়। যতটা গরম আপনি সহ্য করতে পারবেন ততটুকু গরম আপনি দেবেন। ঠিক আছে? দিয়ে একটা খবরের কাগজ দিয়ে ওই জায়গাটা ভালো করে বেঁধে দেবেন। যতক্ষণ গরম থাকবে ওই জিনিসটা ততক্ষণ পর্যন্ত আপনি রেখে দেবেন। দিলে কি হবে, গরমটা আস্তে আস্তে আপনার স্কিনের অনেকটা ডেপথে যাবে এবং ফোলাটাও কমাতে সাহায্য করবে, আর ব্লাডও পাস হয়ে যাবে, ব্যথাও কিন্তু কমে যাবে। ওকে। তো এবার তারপরে কি করবেন, পাটাকে টার্ন করে দেবেন। ঠিক আছে? টার্ন করে দিয়ে আপনি আবার আঙুলগুলোকে এভাবে প্রেস করবেন। ঠিক আছে? এইরকমভাবে আপনি মুভমেন্ট যত করবেন তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে? তারপরে কি করবেন, এই যে এভাবে আঙুলগুলোকে ধরলেন, ধরে অ্যাঙ্কেল জয়েন্টে একটা চাপ রাখবেন, রেখে আপনি এভাবে রোটেশন করবেন ক্লকওয়াইজে। ওকে। এভাবে ক্লকওয়াইজে রোটেশন করাবেন, তারপরে আবার অ্যান্টি ক্লকওয়াইজে করবেন। ঠিক আছে?
এরকমভাবে ধরুন আপনি 20 বার ক্লকওয়াইজে করে নিলেন, আবার 20 বার আপনি অ্যান্টি ক্লকওয়াইজে এরকম রোটেশনগুলো করিয়ে নেবেন। ঠিক আছে, দেখবেন যে জয়েন্টের ওখানে মুভমেন্ট তো হচ্ছে, সঙ্গে আপনার এই জায়গাটা ফোলাটাও কিন্তু কমাতে সাহায্য করবে, কারণ এই জায়গাটা যদি স্টিফ হয়ে থাকে তাহলে ব্লাড কি করে পাস হবে, তাই না? তো এই রকম রোটেশন, এই একটা এক্সারসাইজ কিন্তু ভীষণ হেল্পফুল এক্সারসাইজ, এটা আপনি করবেন। ওকে, তারপরে নেক্সট হচ্ছে আপনি কোনো দেয়াল বলুন, জানলা বলুন, যে কোনো জায়গায় একটু সাপোর্টের জায়গা যেখানে আপনি দাঁড়াতে পাচ্ছেন সেরকম একটা জায়গা আপনি দাঁড়াবেন। ঠিক আছে, এবার দাঁড়িয়ে এক্সারসাইজগুলো রয়েছে। এবার দেখা যাচ্ছে আপনার পা ভীষণভাবে ফুলে আছে, আপনি পা পাততে পারছেন না, তখন কি করতে হবে, আপনাকে একটা সাপোর্টের জায়গা নিতে হবে। ওকে, সাপোর্টের জায়গা নিয়ে আপনি কি করবেন, আস্তে আস্তে পাটাকে এরকম ভাবে তুলে আবার আপনি শুধু পায়ের পাতার উপরে ভর দেবেন। ঠিক আছে, এভাবে পায়ের পাতার উপরে ভর দিয়ে এরকম ভাবে হালকা করে প্রেস করবেন। ঠিক আছে, এরকম হালকা প্রেস করে নিলেন, আপনি 2 থেকে 3 মিনিট এটা করে নিন। কিন্তু আমি যতটা ইজিতে বলছি ব্যাপারটা অতটা ইজি হবে না। ওকে, তারপরে কি করলেন, দেখুন আপনি হয়তো পা পাততে পারছেন না, কিন্তু আপনাকে একটা সাপোর্ট নিয়ে চেষ্টা করতে হবে পায়ের পাতার উপরে একটু ভর দেওয়ার। ঠিক আছে, এবার পায়ের পাতার উপরে ভর দেওয়ার পরে আপনি কি করবেন, পাটাকে এরকম আস্তে করে এরকম ভাবে মুভমেন্ট করিয়ে নেবেন। ওকে, এভাবে মুভমেন্ট করানোর পরে তারপরে কি করবেন, আপনি পাটাকে এভাবে ওঠাবেন। ওকে, এভাবে আপনি 20 থেকে 30 বার যদি করতে পারেন খুব ভালো, যদি না পারেন প্রথম প্রথম হয়তো পারবেন না, কিন্তু আপনি চেষ্টা করতে করতে ঠিক হয়ে যাবে। এভাবে করে আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনি পা পাততে পারছেন। প্রেশার কিন্তু একটু করতে হবে, প্রেশার করে পায়ের পাতার উপরে ভর দেওয়ার চেষ্টা করতে হবে, করে হালকা করে আপনি চাপ দেবেন। আবার একটুখানি আপনি অন্য যে পাটা আপনার ভালো আছে সেই পায়ের উপর একটু ব্যালেন্স নিয়ে নিলেন, নিয়ে আবার আপনি ওই পায়ের উপরে হালকা করে ভর দিলেন, দিয়ে একটু হালকা প্রেসার দেওয়ার চেষ্টা করবেন। এরকম ভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার স্টিকও কমে যাবে, ব্লাডও পাস হয়ে যাবে, আর আপনার অ্যাঙ্কেল জয়েন্টে যদি মুভমেন্ট না করতে পারেন সেটাও হবে, আর আপনার পা আবার আপনি স্বাভাবিকভাবে হাঁটতেও পারবেন এবং আপনি সুস্থ পা ফিরে পাবেন। আজকে আমি এখানে আপনাদের সঙ্গে 20টি লক্ষণ নিয়ে আলোচনা করব। হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব যে 40-এর পরে যদি আপনার হাঁটু দুর্বল হয়ে যায় তাহলে আপনি কি করে বুঝবেন। হাঁটু দুর্বলতা বা হাঁটুর রোগের যে প্রাথমিক লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো যদি চিহ্নিত করা যায় তাহলে কিন্তু হাঁটুর দুর্বলতা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় বা সহজ হয়। নাম্বার 1, হাঁটুর ব্যথা অর্থাৎ নি পেন। দেখা যাচ্ছে আপনি দীর্ঘক্ষণ বসে আছেন, এবার আপনি উঠতে যাচ্ছেন, তখন আপনি হাঁটুতে ব্যথা অনুভব করছেন, বা অনেকক্ষণ আপনি হাঁটাচলা করেছেন, তখন আপনি হাঁটুতে ব্যথা অনুভব করছেন, হাঁটা চলার সময় অস্বস্তি ভাব অনুভব করছেন। এরকম সিমটম যদি আপনি আপনার পায়ে বা আপনার হাঁটুতে দেখে থাকেন, বা হাঁটুর এরকম কোনো ফিলিংস যদি আপনি বুঝে থাকেন, তাহলে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। এটা হাঁটু দুর্বল হওয়ার একটা অন্যতম কারণ। নাম্বার 2 হচ্ছে হাঁটুর ফোলা ভাব অর্থাৎ সোয়েলিং। যদি আপনার হাঁটু কোথাও ফুলে থাকে, দেখা যাচ্ছে আপনার একদিন ফুলছে, মাঝখানে একটা দিন হয়তো কমে যাচ্ছে, আবার কখনো ফুলে যাচ্ছে, তো এরকম সিমটম যদি দেখা যায় তখন কিন্তু আপনার ডাক্তারের কাছে যেতে হবে বা কোনো ট্রিটমেন্ট শুরু করতে হবে। এটাও কিন্তু হাঁটু দুর্বল হওয়ার একটা অন্যতম লক্ষণ। নাম্বার 3, জয়েন্ট থেকে শব্দ বার হওয়া অর্থাৎ পপিং বা ক্লিকিং। এই শব্দটা কিভাবে শোনা যায় বা এই শব্দটা কেন আসে? ধরুন আপনি উঠছেন বা আপনি কোনো কারণে দাঁড়িয়ে আছেন, বসতে যাচ্ছেন, হাঁটুর ভিতরে একটা শব্দ শুনতে পাচ্ছেন। এই শব্দটা অ্যাকচুয়ালি কিসের শব্দ? এটা হচ্ছে আমাদের হাঁটুর ভিতরে যে লিগামেন্ট থাকে, হাঁটুর ভিতরে যে হাড় থাকে, লিগামেন্ট থাকে, ওই হাড় লিগামেন্টের যে ঘর্ষণ হয় সেই ঘর্ষণের একটা শব্দ শুনতে পাওয়া যায়। এইরকম যদি কোনো শব্দ আপনি শুনতে পান তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার হাঁটু দুর্বল হতে যাচ্ছে বা আপনার হাঁটুর দুর্বলতা হওয়ার একটা প্রাথমিক কারণ। ঠিক আছে? নাম্বার 4 হচ্ছে হাঁটুর স্টিফনেস। স্টিফনেস বলতে খুব শক্ত হয়ে যাওয়া। আপনি হয়তো কখনো কখনো বুঝছেন যে আপনার হাঁটুটা খুব শক্ত হয়ে যাচ্ছে। এরকম ফিলিংস যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার হাঁটু দুর্বল হওয়ার প্রাথমিক পর্যায়েই রয়েছে। নাম্বার 5 হচ্ছে ভার বহনে অসুবিধা অর্থাৎ ডিফিকাল্টি বিয়ারিং ওয়েট।
দেখা যাচ্ছে আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আবার হয়তো কখনো আপনি অনেকটা জিনিস ক্যারি করছেন একসঙ্গে, একটা ভারী ওজন ক্যারি করছেন, সে সময় আপনার হাঁটুতে একটা তো প্রেশার পড়বেই, আপনার হাঁটুতে কোনো রকম একটা সমস্যা আপনি ফেস করছেন। তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার হাঁটু দুর্বল হওয়ার প্রাথমিক পর্যায়ে রয়েছে। নাম্বার 6 হচ্ছে হঠাৎ করে হোঁচট খাওয়া। দেখা যাচ্ছে আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে হোঁচট খেয়ে যাচ্ছেন, যেটাকে বাকলিং বলা হয়। নাম্বার 7 হচ্ছে হাঁটুর চারপাশে যদি কোনো লালচে ভাব থাকে, অর্থাৎ রেডনেস। যদি দেখা যায় যে আপনার হাঁটুর চারপাশে আপনি একটা লালচে ভাব অনুভব করছেন বা একটা তাপ, গরম একটা ভাব অনুভব করছেন, তাহলেও কিন্তু আপনার হাঁটুর যে দুর্বলতা বা হাঁটু দুর্বল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কমজোরি হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। নাম্বার 8 হচ্ছে হাঁটু সোজা করতে অসুবিধা। দেখা যাচ্ছে অনেক সময় কি হয় যে আমরা বসেছি, বসে আবার উঠতে যাচ্ছি, তো হাঁটু সোজা করতে পারছি না, ঠিক আছে, কোনো কারণে হয়তো অনেক ক্ষেত্রে হয় শুয়ে পুরো মানে স্ট্রেট হয়ে থাকে পাটা, যখন ভাঁজ করতে গেলে অসুবিধা হচ্ছে। নাম্বার 9 জয়েন্টের তীব্র প্রেশার, অর্থাৎ ইন্টেন্স প্রেশার, যেটা হচ্ছে আপনার হাঁটুর ভিতরে একটা তীব্র চাপ আপনি অনুভব করছেন কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। নাম্বার 10 হচ্ছে ঘন ঘন ব্যথা বৃদ্ধি পাওয়া। আপনাকে খেয়াল করতে হবে যে ব্যথাটা আপনার কি দিনে দিনে বাড়ছে না খুব ঘন ঘন বাড়ছে, এরকম যদি কিছু বুঝে থাকেন তাহলে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এবং সতর্ক হতে হবে। 11 নম্বর হচ্ছে হাঁটার ধরন পরিবর্তন করা, চেঞ্জ ইন ওয়াকিং গেট। অনেকে আছে কি করে যে ধরুন এই যে আমি স্বাভাবিকভাবে হাঁটছি, এরকম স্বাভাবিকভাবে হাঁটছি, তো এইরকম স্বাভাবিকভাবে না হাঁটে অনেকে করে কি কুঁজো হয়ে হাঁটে, এই যে কুঁজো হয়ে হাঁটে। এই যদি কুঁজো হয়ে হাঁটতে থাকেন তাহলেও কিন্তু হাঁটুর একটা সমস্যা আসতে পারে, হাঁটু দুর্বল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। নাম্বার 12 উষ্ণতা অনুভব করা, অর্থাৎ বার্নিং সেন্সেশন। যদি আপনার হাঁটুর ভিতরে কোনো বার্নিং সেন্সেশন আপনি অনুভব করে থাকেন তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার হাঁটু দুর্বল হতে যাচ্ছে। নাম্বার 13 সিঁড়িতে উঠতে বা বসতে গেলে যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। দেখা যাচ্ছে আপনি সিঁড়িতে উঠতে যাচ্ছেন তখন আপনার অসুবিধা হচ্ছে, আবার নামতে যাচ্ছেন তখনও অসুবিধা হচ্ছে। নাম্বার 14 সোজা হয়ে দাঁড়াতে বা বসতে না পারা, ট্রাভেল সিটিং অর স্ট্যান্ডিং। নাম্বার 15 হাঁটুর অস্বাভাবিক পরিবর্তন। একটা পরিবর্তন দেখেন বা দেখা যাচ্ছে আপনার হাঁটু একদিকে বেঁকে যাচ্ছে, কোনো রকমভাবে একটা পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি সতর্ক হবেন, একটুও দেরি করবেন না। নাম্বার 16 হচ্ছে শক্তি হ্রাস পাওয়া, অর্থাৎ লস অফ স্ট্রেংথ। দেখা যাচ্ছে আপনার পায়ের শক্তি কমে যাচ্ছে বা আপনি ভারসাম্য হারিয়ে ফেলছেন, তো সেক্ষেত্রেও আপনার হাঁটু দুর্বল হয়ে যাচ্ছে। নাম্বার 17 ইনএবিলিটি টু স্ট্যান্ড ফর লং। দেখা যাচ্ছে আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনার ব্যথাটা বেড়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে আপনার হাঁটু কমজোরি হয়ে যাচ্ছে। নাম্বার 18 হচ্ছে হালকা ব্যথা অ্যাভয়েড করা। দেখা যাচ্ছে হয়তো আপনার হাঁটুতে মাঝে মাঝে একটু একটু ব্যথা হচ্ছে, আপনি এটাকে নেগলেক্ট করছেন, তো আপনি নেগলেক্ট করতে করতে 2 মাস 4 মাস 6 মাস কেটে যাচ্ছে। নাম্বার 19 রাত্রে ব্যথাটা তীব্র বাড়তে পারে, পেন অ্যাট নাইট। রাত্রে যদি আপনি ব্যথা বেশি অনুভব করেন তাহলেও কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। নাম্বার 20 যেটা সবার লাস্ট পয়েন্ট আমি এখানে বলছি, সেটা হচ্ছে ভারসাম্যহীনতা, অর্থাৎ হাঁটাচলা করার সময় যদি আপনি লস অফ ব্যালেন্স এটা ফিল করে থাকেন তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার হাঁটু কিন্তু ভীষণভাবে কমজোরি হয়ে যাচ্ছে, আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে, ট্রিটমেন্ট শুরু করতে হবে। তো আমি এখানে কয়েকটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি বা শেয়ার করছি, যেগুলো করলে আপনি এই হাঁটু দুর্বল হয়ে যাওয়ার সমস্যা থেকে রিলিফ পেতে পারেন। ওকে, আপনি যদি আপনার হাঁটুকে সুরক্ষিত রাখতে চান তাহলে কিন্তু আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে যেমন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। যদি আপনি লম্বা সময় বসে থাকেন তাহলে আপনাকে একটু হাঁটাচলা করে নিতে হবে, একটানা বসে থাকবেন না। আপনার ওজন যদি অনেকটা বেড়ে যায় তাহলে ওজনটাকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করুন, ওজন কমান আর সময় মতো ডাক্তার দেখান। হাঁটুর স্বাস্থ্য সম্পর্কে 30টি গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে আলোচনা করব। ওকে, তো চলুন দেখা যাক কোন 30টি গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে। নাম্বার 1 হচ্ছে হাঁটুর গঠন।
হাঁটু একটি জটিল সন্ধি, অর্থাৎ এটা একটা জটিল জয়েন্ট নিয়ে গঠিত। এখানে হাড় আছে, কার্টিলেজ আছে, লিগামেন্ট রয়েছে এবং টেন্ডন রয়েছে। ওকে। 2 নম্বর হচ্ছে হাঁটুর কার্যকারিতা। হাঁটু শরীরের ওজন ধারণ করে এবং হাঁটা, দৌড়ানো, লাফানোর সমস্ত কার্যকলাপে কিন্তু ভীষণভাবে সাহায্য করে থাকে। বলতে পারেন যত রকম আমাদের শরীরের ধকল আছে সবটাই কিন্তু হাঁটুই সহ্য করে থাকে, রাইট। 3 নম্বর হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। হাঁটুর মধ্যে যে আমাদের কার্টিলেজ রয়েছে এটি যদি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু এটা সাধারণ সমস্যা, যা হাঁটুর ব্যথা এবং অস্থিরতার কারণেও হতে পারে। 4 নম্বর হচ্ছে লিগামেন্ট ইনজুরি। ACL আর হচ্ছে MCL, এগুলো হচ্ছে হাঁটুর লিগামেন্টের নাম। ওকে। তো এই হাঁটুর যদি কোনো রকম আঘাত লাগে বা লিগামেন্টে যদি কোনো রকম আঘাত লাগে তাহলেও কিন্তু হাঁটুতে পেন আসার একটা সম্ভাবনা রয়েছে এবং এটি একটি ঝুঁকিপূর্ণ এরিয়া। 5 নম্বর হচ্ছে মেনিসকাস টিয়ার। হাঁটুর কার্টিলেজ মেনিসকাসে ছিঁড়ে যাওয়া বা সাধারণত মোচড়ানো বা আঘাতের কারণেও কিন্তু হয়ে থাকে। নাম্বার 6 হচ্ছে পাটেলোফেমোরাল সিনড্রোম। হাঁটুর সামনে ব্যথা সাধারণত পাটেলার অনিয়মিত ট্রাঙ্কের কারণেই হয়ে থাকে। 7 নম্বর হচ্ছে হাঁটুর ব্যথার প্রাথমিক কারণ। অতিরিক্ত ওজন, বয়স বৃদ্ধি, আঘাত এবং অতিরিক্ত শারীরিক কার্যকলাপ হচ্ছে আপনার হাঁটুর ব্যথার প্রাথমিক কারণ হতে পারে। 8 নম্বর হচ্ছে হাঁটুর ব্যথা প্রতিরোধে ওজন নিয়ন্ত্রণ। অতিরিক্ত ওজন কিন্তু হাঁটুর উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করে, ব্যথা বা পেন বাড়িয়ে দেয়। ওকে। 9 নম্বর হচ্ছে শারীরিক কার্যকলাপের গুরুত্ব। নিয়মিত ব্যায়াম হাঁটুর স্থিতিস্থাপকতা এবং শক্তি বাড়াতে সাহায্য করে। তো আপনি যদি নিয়মিত ব্যায়াম করতে পারেন তাহলে আমাদের হাঁটুতে যে শক্তি থাকে সেই শক্তি কিন্তু বাড়িয়ে দিতে সাহায্য করে। ওয়েট বেয়ারিং ব্যায়াম। হাঁটুর স্থিতিস্থাপকতা বা স্থিতিশীলতা বজায় রাখতে ওয়েট বেয়ারিং ব্যায়াম যেমন হাঁটা, সাইকেল চালানো, এই ধরনের ব্যায়ামগুলো আপনি করতে পারেন। 11 নম্বর হচ্ছে স্ট্রেচিং। নিয়মিত স্ট্রেচিং হাঁটুর পেশি এবং লিগামেন্টের নমনীয়তাকে বাড়ায়। আপনি যদি নিয়মিত স্ট্রেচিং করতে পারেন তাহলে কিন্তু আপনার হাঁটুর পেশিগুলো নরম থাকবে এবং লিগামেন্টও নমনীয়তা বেড়ে যাবে। 12 নম্বর হচ্ছে ওয়ার্ম আপ অ্যান্ড কুল ডাউন। ব্যায়ামের আগে এবং পরে পেশিগুলোকে প্রস্তুত করাটা খুব দরকার। ওয়ার্ম আপ হচ্ছে আপনি হঠাৎ করে ব্যায়ামটা না করতে গিয়ে যদি হালকা পাতলা একটু গাটাকে নাড়িয়ে নেন বা একটু গরম করে নেন, সেটাকেই ওয়ার্ম আপ বলা হচ্ছে। ওকে। 13 নম্বর হচ্ছে ওয়াটার থেরাপি। জলের মধ্যে ব্যায়াম এবং হাঁটুর উপরে চাপ কমানো। যদি আপনি কোনো এক্সারসাইজ জলের ভিতরে করতে পারেন তাহলে কি হয়, হাঁটুর প্রেশারটাও কমে যায় এবং পেনটাও কম ফিল করা যায়। তাই ওয়াটার থেরাপি ইজ দ্য বেস্ট প্রসেস। ওকে। 14 নম্বর হচ্ছে হাঁটুর সাপোর্টিং ব্রেস। আমরা যেগুলোকে নি ক্যাপ বলে থাকি বা হাঁটুর ব্রেস বা সাপোর্ট প্যাড বলি, সেগুলো কিন্তু আমাদের হাঁটুর স্থিতিশীলতাকে বজায় রাখতে সাহায্য করে, রাইট। 15 নম্বর হচ্ছে হাঁটুতে বরফ প্রয়োগ। হাঁটুতে যদি ব্যথা বা ফোলা ভাব হয়ে থাকে তাহলে কিন্তু আপনি 15 থেকে 20 মিনিটের জন্য বরফ দিতে পারেন এবং সেটা অনেকটাই উপকার পাওয়া যায়। 16 নম্বর হচ্ছে ওভার দ্য কাউন্টার পেন রিলিভার। হাঁটুর ব্যথা সাময়িকভাবে কমাতে আমাদের যে আইব্রোফেন বা অ্যাসিটামিনোফেন এই ধরনের যে রিলিভারগুলো রয়েছে সেগুলো কিন্তু পেন কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। 17 নম্বর হচ্ছে হাঁটুর কার্টিলেজ এর স্বাস্থ্য। স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস যদি আপনি করতে পারেন, বিশেষ করে কোলাজেন সমৃদ্ধ খাবার হাঁটুর কার্টিলেজের স্বাস্থ্য কিন্তু রক্ষা করতে সাহায্য করে। তাই আপনার হাঁটুর কার্টিলেজ যদি আপনি রক্ষা করতে চান তাহলে আপনাকে কোলাজেন জাতীয় খাবারগুলো খেতে হবে। ওকে। 18 নম্বর হচ্ছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। হাঁটুর হাড় মজবুত রাখতে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বিশেষ গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি আপনি চাইলে সূর্যের আলো থেকে গ্রহণ করতে পারেন অ্যাট ফার্স্ট মর্নিংয়ে, কোনো কিছু খরচ ছাড়াই আপনি শরীরে অ্যাবজর্ব করতে পারেন। ওকে। 19 নম্বর হচ্ছে শরীরের সঠিক ভঙ্গি বজায় রাখা। হাঁটুর উপরে চাপ কমানোর জন্য শরীরের যে সঠিক ভঙ্গিমা সেটা কিন্তু বজায় রাখাটা আপনার দায়িত্ব। যদি আপনি এই বিষয়টার উপরে গুরুত্ব না দেন তাহলে কিন্তু আপনার হাঁটুতে সমস্যা আসবে। তাই সঠিক ভঙ্গিমা বজায় রেখে আপনি যদি এটা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু হাঁটুর চাপ আপনার অবশ্যই কমে যাবে। 20 নম্বর হচ্ছে ব্যায়ামের সময় বা সঠিক পদ্ধতিতে ব্যায়াম করা। ভালোভাবে যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আপনার হাঁটুর কোনো ক্ষতি হবে না। আর যদি আপনি ভুলভালভাবে কোনো এক্সারসাইজ করেন তাহলে কিন্তু ভালো হওয়ার থেকে ক্ষতি হতে পারে।
রাইট? অর্থাৎ হাঁটুতে আঘাতের ঝুঁকি বাড়বে। তাই আপনাকে ভুল প্রসেসে ব্যায়াম করা যাবে না। খেয়াল রাখতে হবে যেন ব্যায়ামগুলো আপনি সঠিক পদ্ধতিতে করতে পারেন। 21 নম্বর হচ্ছে রিস্টার্ট এবং পুনর্বাসন। হাঁটুতে আঘাতের পর পুনর্বাসন এই কার্যক্রমে কিন্তু আপনার হচ্ছে দ্রুত সাহায্য করতে পারে হাঁটুর পেন থেকে। ওকে, তো আপনার পুনর্বাসনটা অবশ্যই দরকার। ক্রিয়াকলাপের সময় সতর্কতা। ধরুন আপনি কোনো খেলাধুলা করছেন, সেখানে আপনি কিছু সরঞ্জাম ব্যবহার করতে পারেন যেগুলো আপনার হচ্ছে হাঁটুকে আঘাতের হাত থেকে রক্ষা করতে পারে, রাইট? তো সতর্কতা অবলম্বন করে আপনি খেলাধুলার কাজটা করতে পারেন। 23 নম্বর হচ্ছে থ্রস্কপি। এই যে অ্যারোথ্রস্কপি, যেটা হাঁটুতে গুরুতর সমস্যা হলে এটা একটা সাধারণ চিকিৎসা পদ্ধতি। 24 নম্বর হচ্ছে পেশি শক্তিশালীকরণ। কোয়াড্রিসেপস এবং হ্যামস্ট্রিং যে পেশিগুলো রয়েছে, এই পেশিগুলো যদি আপনি শক্তিশালী করে রাখতে পারেন তাহলে কিন্তু হাঁটুর স্থিতিশীলতাও বাড়ানো যায়। ওকে, 25 নম্বর হচ্ছে বৈদ্যুতিক থেরাপি। পেনের প্রদাহ কমাতে হাঁটুর জন্য কিছু ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ব্যবহার করা হয়ে থাকে, যেমন টেন্স আছে, ইউএসটি অর্থাৎ আল্ট্রাসাউন্ড। 26 নম্বর হচ্ছে হাঁটুর ফিজিওথেরাপি। হাঁটুর পুনর্বাসনের জন্য ফিজিওথেরাপি একটা বেস্ট প্রসেস। ওকে, যদি আপনার হাঁটুতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে আপনার হাঁটুকে আবার আগের পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। তো ফিজিওথেরাপির একটা ভীষণ গুরুত্ব রয়েছে। 27 নম্বর হচ্ছে পদক্ষেপ এবং চলাফেরার পদ্ধতি। হাঁটুর উপরে চাপ কমানোর জন্য সঠিকভাবে হাঁটা এবং চলাফেরা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি সঠিক পদ্ধতিতে চলাফেরা করছেন কিনা, রাইট? 28 নম্বর হচ্ছে অতিরিক্ত বিশ্রাম এড়ানো। হাঁটুর জন্য অতিরিক্ত বিশ্রাম কিন্তু ভীষণ ক্ষতিকর। তাই নিয়মিত আপনাকে হালকা পাতলা কাজের মধ্যে ইনভলভ থাকতে হবে। যদি কেউ মনে করেন যে আপনার হাঁটুতে একটু সমস্যা হচ্ছে, তো আপনি সবসময় শুয়ে থাকবেন, সেটা করলে কিন্তু আপনার হাঁটুর মাসেলগুলোও কমজোরি হয়ে যাবে, হাঁটুর শক্তিও অনেক কমে যাবে। তাই আপনাকে সবসময় হালকা পাতলা কাজের মধ্যে ইনভলভ হতে হবে। ওকে, 29 নম্বর হচ্ছে সঠিক জুতো পরা। হাঁটুর উপরে চাপ কমানোর জন্য সঠিক জুতো পরাটা খুব দরকার। আমরা দেখি যে মেয়েরা বা আমরাই অনেক সময় অনেক রকমের জুতো পরে থাকি। কখনো হিল পরি, কখনো শক্ত জুতো পরি, কখনো মাঝারি হিল পরছি, কখনো পেন্সিল হিল। কিন্তু আমরা এই ধরনের জুতো যদি পরতে থাকি তাহলে কিন্তু হাঁটুর উপরে চাপ আসাটা একটা কমন ব্যাপার। 30 নম্বর হচ্ছে হাঁটুর শল্য চিকিৎসা। গুরুতর আঘাত বা ক্ষয়জনিত সমস্যার ক্ষেত্রে হাঁটুর শল্য চিকিৎসা বিবেচনা করাই হয়ে থাকে। এই ধারণাগুলো হচ্ছে 30 বছরের বেশি বয়সী মহিলাদের জন্য হাঁটুর স্বাস্থ্য রক্ষা এবং উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে কার্যকরী। নিয়মিত হাঁটুর যত্ন নিন, এবং আপনি যদি হাঁটুর যত্ন নিতে পারেন তাহলে হাঁটু দীর্ঘমেয়াদী হবে, সুস্থ থাকবে এবং কর্মক্ষম হবে। ওকে গাইস, তো আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্থতাই আমাদের একমাত্র লক্ষ্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।